হ্যালো ফ্রেন্ডস, হোপফুলি আমরা সবাই ভালো আছি। গতকাল লাইভটা থেকে একটু নিতে দেরি হয়ে গিয়েছিল, যে সেখান থেকে প্রশ্নটা না থাকায় কাট মার্কসটি গতকাল বলতে পারিনি। আজকে এই কাট মার্কসটি বলার জন্য এই লাইভটি করা। পাশাপাশি যেটা হচ্ছে যে রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা থাকে, আর যাদের যাদের এই কাট মার্কসটা যাদের হবে না, অর্থাৎ বিশেষটি যাদের মনে হচ্ছে যে যাদের খারাপ হয়ে গেছে পরীক্ষাটি, তাদের জন্য শেষ করণীয় কী সে বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। তিনটি বিষয়, সেটি হচ্ছে একটা হচ্ছে কাট মার্কস, দুই হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতিটি কীরকম হতে পারে বা কীরকম করা যেতে পারে, এখন থেকে কী করা উচিত, আর তিন হচ্ছে যে যাদের এবার খারাপ হলো তারা কি করতে পারি। আমরা তিনটি বিষয় নিয়ে কথা আমরা বলতে চাচ্ছি, মানে তিনটি বিষয় নিয়ে কথা হবে। আমরা খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যাই। আমার এই সাউন্ড ঠিক আছে কিনা আমরা দেখি। তো এম এল কৃষাণ আছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা, গুড গুড ইভিনিং, ঠিক আছে। শুভরাত্রি বলে নেই, ভালো কথা। শুভরাত্রি বললে ঘুমিয়ে যেতে হতো। অভিমানী রাজকন্যা আমাদের সাথে আছে। হ্যালো স্যার, হ্যালো। ওকে, অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। কাট মার্কস নিয়ে সবারই একটা চিন্তা। এত মেসেজ আজকে আমি পেয়েছি কাট মার্কস নিয়ে, যে এখনও মেসেজ আসতেছে যে কাট মার্কস আর কততে হবে, তারপরে কত মানে পেলে এবার টিকবো, বা আমার এটা এত হয়েছে টিকবো কি না, হ্যান ত্যান অনেক কথা। তো আমরা আসলে কাট মার্কসটা কত হতে পারে বা কত যেতে পারে, এই বিষয়টা একটা আমরা ক্যালকুলেটিভ একটু আলোচনা করব প্রশ্নর ধরন অনুযায়ী। বাট যেটা হয় যে আমরা পরীক্ষা দিচ্ছি, যে পরীক্ষাটা হলো 40তম যে পরীক্ষাটা হলো, পরীক্ষার্থী তো সংখ্যা অনেক, পরীক্ষার্থী ছিল 4,12,000। বাট আনফর্চুনেটলি যে আমাদের যে ফণী জলোচ্ছ্বাস যেটি ছিল, ঝড় যেটি ছিল, সেটির অনেক বড় বিপদ সংকেত থাকাতে অনেক অনেক জাহাজ ছাড়েনি। যারা ঢাকা কেন্দ্রে ছিল, ভোলা থেকে আসতো বা বরিশাল থেকে আসতো, এরকম অনেকেই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেনি। এরকম 83,000, মানে 83,000 ক্যান্ডিডেট পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেনি। এটা প্রথম আলোর সূত্র। তো 83,000 ক্যান্ডিডেট যে পরীক্ষা অ্যাটেন্ড করতে না পারে, তো 4,12,000-এর মধ্যে থেকে 83,000 যদি বাদ যায়, তাহলে প্রার্থী ছিল, এবারে প্রার্থী ছিল যারা অ্যাটেন্ড করেছে প্রায় 3,30,000-এর মতো প্রার্থী অ্যাটেন্ড করেছে পরীক্ষার মধ্যে। এই 4,30,000 প্রার্থী থেকে বাছাইটা হবে প্রিলিমিনারির। আর বিশেষ পরীক্ষার যেটা মনে রাখতে হবে, যে প্রিলিমিনারি যে বিষয়টা থাকে, এটা এই পরীক্ষার কোনো নাম্বার লিখিত পরীক্ষায় বা ক্যাডার হওয়ার ক্ষেত্রে যোগ হয় না। তারপরও প্রিলি পরীক্ষাটাই সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, বা সবচেয়ে যেটা বলা যায় ডেঞ্জারাস পরীক্ষা। তো কেন এটা? কারণ এইখানে অনেক মেধাবী স্টুডেন্ট, যারা হয়তো লিখিত পরীক্ষায় খুবই ভালো করতে পারতো, লিখিত পরীক্ষার জন্য বলা চলে যে বেস্ট স্টুডেন্টস যাদেরকে বলা যেতে পারে, এরকমও কিছু প্রার্থী প্রিলিতে আউট হয়ে যায়। অর্থাৎ সে হয়তো দেখা গেল যে লিখিত পরীক্ষার তার ফ্রি হ্যান্ড রাইটিং খুবই ভালো, তার ওই মানে গুছিয়ে লেখার যে মেধা, সেটার দিকে সে খুবই এগিয়ে, কিন্তু প্রিলির যে ব্যাপারটা থাকে, সেই প্রিলিতে সে ভালো করতে পারে না। প্রিলিতে ভালো করা না করার কারণে রিটেনে যদিও সে ভালো করতো, কিন্তু সে ভালো করতে পারে না। এই জন্য প্রিলি পরীক্ষাটা খুব ঝুঁকিপূর্ণ একটা পরীক্ষা। আর একটা ব্যাপার থাকে যে প্রিলি পরীক্ষার যে ব্যাপারগুলো থাকে, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যার অনেক একটা গুরুত্ব থাকে, মুখস্থ করার বিষয়। সো এইবার যে প্রশ্নটা হয়েছে, এই প্রশ্নটা নিয়েও যদি আমি কথা বলি, যে এখান থেকেই দেখবেন প্রচুর প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল ছিল। সো আজকের আলোচনায় আমরা প্রশ্ন প্যাটার্ন থেকে শুরু করে দেব। আমরা ঝটপট যদি পারি একটু শেয়ার করে দিই, শেয়ার করে দিলে আমাদের বন্ধুরা যারা আছে তারাও দেখতে পারবে। আমিও শেয়ার করে দিচ্ছি। আমরা সবাই যদি শেয়ার করে দিই, তাহলে আমাদের বাকি যারা বন্ধু আছে তারা দেখতে পারবে। অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। এটা একটা খুব গরম টপিক বলা চলে, এই যে কাট মার্কস যেটা থাকে। কাট মার্কস নিয়ে আসলে ব্যাপারটা থাকে যে কততে হবে বা কততে হলে টিকতে পারবে, এরকম একটা ধারণা যদি পাওয়া যায়, তাহলে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটা সুবিধা হয়। বাট মনে রাখতে হবে যে লিখিত পরীক্ষার প্রস্তুতি যদি কেউ আমরা নেই, এটা কিন্তু লস বা বিফলে যায় না, এটাও কাজে লাগে। সো লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে খুব বেশি ক্ষতি হবে তা না। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। দেখি আমি যতটুক পারি একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমরা সবাই যদি পারি শেয়ার করে দিই, যাতে আমাদের বন্ধুরা সবাই দেখতে পারে।
ওকে, আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা কে কত পেতে পারি এবার পরীক্ষায়, কার কত নাম্বার উঠলো একটু যদি আমার একটু শর্ট করে যদি বলা যায় যে কে কত পাচ্ছি। সাউন্ড বোধহয় ঠিকই আছে, অনেকেই যুক্ত হয়ে গেছে, সবার নাম বলা তো মুশকিল। আমি আমাদের যে গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপে অনেকেই এই পেজ সম্বন্ধে জানে না, আমাদের বিশেষ পরিক্রমার যে পেজটা আছে সেই পেজ সম্বন্ধে অনেকেই জানে না। এর মধ্যে থেকে কমেন্ট করা যাবে, কমেন্টে প্রবলেমগুলো বলা যাবে। লিখিত পরীক্ষার যদি কারো কোনো সমস্যা থাকে লিখিত পড়া নিয়ে বা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে, তারপরে প্রিলি পড়ার প্রস্তুতি নিয়ে, সেগুলো নিয়ে যদি প্রশ্ন থাকে সেগুলো আমরা করতে পারবো, সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি একেবারেই আমাদের পয়েন্টে চলে আসি। মাহফুজ বলছে সরাসরি একদম কথা যে কাট মার্কস কত হতে পারে এটা জানতে চাই। ওকে, ওয়ালির রহমান মাসুদ আমাদের আছে, ও বলছে 100 পাবে। দেখা যাক আমাদের ক্যালকুলেশন কি বলে। তারপরে যেটা হচ্ছে যে মাসুদ পারভেজ 96, জুবায়ের রিপন, একটু জানা থাকলে ভালো ভালো, এটা ভালো লাগতেছে যে সবাই মার্কসটা লিখে দিচ্ছে। আমরা কে কত পেয়েছি একটু যদি লিখে দিই, যেটা এক্স্যাক্ট পেয়েছি সেটাই বলবো, অথবা যদি কারো এরকম মনে হয় যে না কেউ পরিচিত কেউ জানবে, তাহলে যা পাবো তার থেকে 5 নাম্বার যোগ করে দিয়ে লিখে দিতে পারি, সমস্যা নেই। তাহলে আর পাশের জন তাহলে বুঝতে পারবে না যে কত পাচ্ছেন। সো এগুলো না করে যেটা পাচ্ছেন সেটাই দেন। একটা ব্যাপার মনে রাখবেন যে এই পরীক্ষায় প্রিলি পরীক্ষাটা এমন যে এখানে ফেল করলে ডিসক্রেডিটের কিছুই নেই। এটা এটা কেউই বলতে পারবে না যে প্রিলি পরীক্ষায় খারাপ মানে সে স্টুডেন্ট খারাপ। এটা যে কারো খারাপ হতে পারে, যে কারো, অ্যানিওয়ান, ইভেন যারা বিভিন্ন কোচিংয়ে ক্লাস নেয় এদেরও খারাপ হয়ে যেতে পারে এবং খারাপ হয়ে যায়, অনেকেরই খারাপ হয়ে যেতে পারে। এটা খুবই নর্মাল। অর্থাৎ কোচিংয়ে সে বা যে কোনো জায়গায় যে টিচার হয় সে কিন্তু একটা সাবজেক্ট পড়ায়, এখানে অল সাবজেক্টস থেকে প্রশ্নগুলো আসে, সেই জন্য যে কেউ এখান থেকে খারাপ করতে পারে। খারাপ করার মানে এই না যে সেই স্টুডেন্ট খারাপ, খারাপ করলে তাকে কোনোভাবেই নেগেটিভলি দেখা যাবে না যে সে বিসিএসে খারাপ করে প্রিলিতেই খারাপ করলো সে কি কাটার হবে, এইটা ভাবার কোনো কারণ নাই যে প্রিলিতেই খারাপ করা মানে সে স্টুডেন্ট খারাপ। প্রিলিতে খারাপ হতেই পারে, বরং এরকম যে প্রিলিতে এরকম অনেকেই পাশ করবে কিন্তু রিটেনে এরা ভালো করবে না। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি জানি যে প্রিলিতে দুর্দান্ত স্টুডেন্ট, প্রিলিতে খুব করে, খুব আনসার করতে পারে, কিন্তু রিটেনে ফ্রি হ্যান্ড রাইটিং তাদের মধ্যে নাই, কোশ্চিন কমন না বলে বানিয়ে লিখতে পারে না। রিটেনে এমন একটা পরীক্ষা যেখানে লিখিত পরীক্ষার মধ্যে সাধারণ জ্ঞান ভিত্তিক যদি বাংলাদেশ বিষয়গুলি থেকে 10টা প্রশ্নের যদি 100 নাম্বার থাকে, একটাও যদি কমন না থাকে সেই 10টা প্রশ্নই লিখে আসতে হবে, এইরকম অ্যাবিলিটি থাকতে হবে। অর্থাৎ একটা প্রশ্নও কমন নাই অথচ 10টা প্রশ্নই সে খুব ভালো করে লিখে আসবে, এই লেভেলের হতে হবে রিটেন পরীক্ষার মধ্যে। এটা সম্ভব হবে তখনই যখন তার জ্ঞানের ভাণ্ডারটা সব দিক দিয়ে বিস্তৃত থাকবে তখন। সো ওকে, আমি মার্কসগুলো দেখতে পাচ্ছি, অনেকেই মার্কস দিয়ে দিয়েছে। আমাদের নয়ন দাস বলছে 97.5 হয় আমার, আরও 2টা প্রশ্ন নিয়ে কনফিউশন আছে। আচ্ছা, যে প্রশ্নে কনফিউশন থাকবে কারো সেই প্রশ্নটাও আমাকে জানিয়ে দিলে, আমার কাছে 4 নাম্বার গতকাল আমি শিটটা ম্যানেজ করেছি, 4 নাম্বার সেটটা আছে আমার কাছে। 4 নাম্বার সেট থেকে যদি কারো কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে সেই প্রশ্নটাও একটা প্রশ্ন করলে আমি চেষ্টা করবো সেটা কারেক্ট অ্যান্সার বলার জন্য। কি বলছে তাজমিরি পারভিন মীরা আলী বলছে স্যার 41তম বিসিএস কি স্পেশাল হবে, জানালে উপকৃত হতাম। এই প্রশ্নটা আমাকে মেসেঞ্জারের মধ্যে অনেকেই করেছে এই প্রশ্নটা যে স্পেশাল 41তম স্পেশাল হবে কিনা। ইভেন এর আগেও বলা হয়েছে। আচ্ছা, একটা খুব ভালো কথা বলছে, এটা আমি বলতেছি একটু পরে, এটাকে শুনি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, ভালো নাম, প্রকৃত সমাধানই তো নাই কোথাও, সাহায্য করুন এক্ষেত্রে দয়া করে। আচ্ছা, প্রকৃত সমাধান বলতে আমরা যেটা বুঝি, আমি যে সমাধানটা দিচ্ছি এইটাও যে প্রকৃত তাও কিন্তু মানে কনফার্ম না, এটা মনে রাখতে হবে। বিকজ আনসারটা কি এটা একমাত্র বিসিএসই পুরোপুরি কনফার্ম। তবে এখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে কবে, এই প্রশ্নের উত্তর তো আমাদের সবারই জানা আছে। আমরা যদি একটা উত্তরটা ধরি তাহলে সেটা তো, বা কততম সদস্য সেটা কিন্তু আমাদের কিন্তু সবারই জানা আছে। সো এটা কিন্তু কনফার্ম। এরকম অনেক কোশ্চেন আছে যেগুলো অবশ্যই কনফার্ম, সামান্য 2-1টা কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো কনফিউশন থাকবে, ওই কোশ্চেনগুলো আমরা একটু জানতে পারি। যে কোনো ইংলিশ থেকে শুরু করে যে কোনো কোশ্চেন যদি কনফিউশন কারো থাকে সেটাও আমি একটু শুনবো। আর যেটা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই ক্ষেত্রে 95, 96 এরকম বলছে, 106, 107 এগুলো বলছে। ওকে,
104, মাসরুব রহমান বলছে 104, আতিক রিয়াদ বলছে লিখিতের প্রস্তুতি নিয়ে আলোচনা রাখুন। ওকে, সবই বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা যে পরীক্ষাটা দিলাম, এই যে এই পরীক্ষা যেটা হলো, আমি দেই নেই অবশ্য, তো যারা পরীক্ষাটা দিলাম তো তাদের মধ্যে থেকে মনে রাখতে হবে যে আমি এই কথাটা আরেকবারও বলে নেই যে যাদের পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, পরীক্ষা খারাপ হলে কেমন লাগে এইটা যার খারাপ হয় শুধু সেই বুঝতে পারে। তো পরীক্ষা যাদের খারাপ হয়ে গেছে তাদের কষ্টটা কতখানি সেই বিষয়টা আমরা সহজেই অনুধাবন করতে পারি। জাস্ট আমি আরেকবার কথাটা বলি, সেটা হচ্ছে যদি আপনার রুমমেট বা আপনার পরিচিত বা আপনার রিলেটিভের মধ্যে যদি কারো এই পরীক্ষাটা খারাপ হয়, তাহলে তাকে দোষারোপ করা যাবে না বা তাকে নিন্দা করা যাবে না বা সেই স্টুডেন্ট খারাপ এরকম মোটেও ভাবা যাবে না। বিকজ প্রিলি পরীক্ষাটা এরকম, কারো ভালো হয় কারো খারাপ হয়, সামান্য একটু ইয়ার কারণে, সেটা মুড খারাপ থাকার কারণেও অনেকে খারাপ হয়ে যায় পরীক্ষাটা। সো আর কি বলবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেকেই ভালো করে, রিটেনে ভালো করতে পারে না, আবার অনেকে রিটেনে অনেক ভালো করতো বাট এখানে টেকে না। আচ্ছা, আমরা কাটমার্ক নিয়ে চলে আসি। যে প্রশ্নগুলো হলো সেখানে আমি যেটা দেখলাম যে এই পরীক্ষার প্রশ্ন থেকে এই প্রশ্নটা কিন্তু ওই যে আমরা আগের যে পরীক্ষা যেগুলো হয়েছে তো ওরকমই আর কি, যে এরকম না যে একেবারে ইজি হয়ে গেছে যে কারণে অনেক বেশি মার্কস হবে, সেটা না। আর যারা পরীক্ষা দেয় পরীক্ষার হলের মধ্যে একমাত্র তারাই বোঝে যে আনসার করার ব্যাপারটা ভুলটা কিভাবে হয়। বের হওয়ার পরে বই দেখে, বই ঘেটে, ডিকশনারি ঘেটে বা অনেক কিছু ঘেটে কিন্তু আমরা কারেক্ট আনসারটা খুব অনায়াসে বলে দিতে পারি এবং খুব বড় গলায় কথা বলতে পারি যে এইটা কারেক্ট, এরকম সিলি মিস্টেক তুমি করলা, এরকম কথা আমরা বলে দিতে পারি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে যে পরীক্ষা হলের মধ্যে দেয় একমাত্র সেই বোঝে যে ওইখানে কি ঘটনাটা ছিল, এবং ওখানে তার কাছে মনে হবে যে আনসারটা এক, বের হওয়ার পরে কিন্তু সেই আবার দেখবে যে কীভাবে তার এটা ভুলটা হয়ে গেল এবং সে অবাক হয়ে যাবে। এইটাই নিয়ম, যতবার পরীক্ষা হয় এটাই ঘটে। সো এই ক্ষেত্রে আমাদের ওইভাবে ব্লেম করার ব্যাপারটা থাকা যাবে না। যদি এবার কারো খারাপ হয় তাহলে তাকে চিন্তা করতে হবে যে এইবার আমি যে ভুলগুলো করলাম এগুলো নোট ডাউন করে রাখতে হবে যাতে করে এই ভুলগুলো আর পরবর্তী সময় না হয়। আচ্ছা, এখন দেখেন যে আমার কাছে 4 নাম্বার সেট যেটা ছিল, এখানে 1 নম্বর থেকে আমি দেখতে পাচ্ছি যে 40 নাম্বার পর্যন্ত এখানে আছে। 1 থেকে 40 পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ বিষয়গুলি এবং কিছু ভূগোলের প্রশ্ন এখানে আছে। বাংলাদেশ এবং ভূগোলের প্রশ্ন প্রায় কাছাকাছি। তো 1 থেকে 40 পর্যন্ত আছে এখানে বাংলাদেশ বিষয়গুলি এবং ভূগোলের প্রশ্ন। এখন এখান থেকে বাংলাদেশ বিষয় এবং ভূগোলের প্রশ্নগুলো যেগুলো দেখলাম 40টার মধ্যে থেকে, এখান থেকে 30টা প্রশ্ন আছে যে প্রশ্নটা একদম কোনো চেঞ্জ হয় না, অল টাইম এই ইনফরমেশনগুলো থাকে, অর্থাৎ একদম হুবহু মুখস্থবিদ্যা। যারা যারা মুখস্থ মনে রাখবেন তাদের এই 30টা কোশ্চেন এখানে বাংলাদেশ বিষয়ের মধ্যে মুখস্থবিদ্যার মধ্যে 30টা কোশ্চেন ছিল। আর বাকি প্রশ্নগুলোর মধ্যে কিছু কোশ্চেন ডিফিকাল্ট ছিল, কিছু কোশ্চেন ছিল অন্যভাবে আনসারটা করা যেত। এখন মুখস্থবিদ্যার ক্ষেত্রে কিছু প্রশ্ন ছিল বেশ কঠিন, কয়েকটা প্রশ্ন ছিল বেশ কঠিন, আবার কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো আমাদের পারা উচিত, অনেক ইজি কোশ্চেন। সো যারা এই কয়েকটা কোশ্চেন যেগুলো ছিল খুবই ইজি, এগুলো দেখে যারা বেশি খুশি হয়ে গেছে যে এত ইজি কোশ্চেন, এগুলো তো এমনিই পারা যাবে বা পরীক্ষার কোশ্চেনটা সহজ হয়ে গেছে, সেটা তারা সেভাবে ভাববে যে এই কোশ্চেনগুলো তো ইজি, একেবারে ইজি। কিন্তু ওই কয়েকটা কোশ্চেন ইজির মধ্যে কিন্তু অনেক ডিফিকাল্ট কিছু কোশ্চেন আছে। ইনফরমেশন এটা ইনফরমেটিভ হলেও যে 30টা কোশ্চেন মুখস্থ করলে এগুলো কমন ছিল, বাট এই 30টা কোশ্চেন কিন্তু মুখস্থ করার জন্য যেই পরিমাণ ইনফরমেশন মনে রাখা দরকার সেই পরিমাণ পড়াটা আমাদের হয়েছে কিনা সেটা একটা ফ্যাক্ট। ওকে, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে দেখতে পাচ্ছি বাংলার পরেই আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এখানে আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, আমি একটু দেখে দিচ্ছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে 86 থেকে যে কোশ্চেনগুলো আছে 86 থেকে 105, 20টা কোশ্চেন আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। এই 20টার মধ্যে থেকে 16টা প্রশ্ন ছিল ইনফরমেটিভ, অর্থাৎ মুখস্থবিদ্যা। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে দেখতে পাচ্ছি যে 16টা ছিল মুখস্থ করার মতো কোশ্চেন, অর্থাৎ মুখস্থবিদ্যা ছিল 16টা আর বাংলাদেশ বিষয় ছিল 30টা। সো এখান থেকে 46 দেখা যাচ্ছে যে এটা মুখস্থবিদ্যায় কমন পড়েছে এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে। বাকি প্রশ্ন কিছু আছে, আর ইনফরমেটিভ যেগুলো আছে এগুলো যে সব আমি বললাম মনে রাখা যাবে তাও না। আর সবগুলো মিলে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি 3 ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা ক্যাটাগরি হচ্ছে যে কোন প্রশ্নগুলো
অনেকের মধ্যে অর্থাৎ যারা প্রার্থী তাদের মধ্যে অনেকের মধ্যে পারতে পারে এরকম প্রশ্ন কতগুলা, সেটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি ভাগ করেছি যে যেটা যারা প্রিলি পাস করবে এরকম সংখ্যা কত, মানে কতজনের এই আনসারগুলো পারা উচিত, যারা অন্ততপক্ষে প্রিলি পাস করার মতো অ্যাবিলিটি আছে, অর্থাৎ যারা পড়ালেখা করে তারা কতগুলো পারতে পারে, এটা একটা ভাগ করেছি। আর একটা ভাগ হচ্ছে যে সুপার স্টুডেন্ট। সুপার স্টুডেন্ট বলতে বোঝাচ্ছি যে তারা মানে মানে যে কাউকেই মানে যে কোনো এক্সাম, যত এক্সামই হোক প্রিলিমিনারি রিলেটেড, সব এক্সামে টিকবে এই টাইপের স্টুডেন্ট, অর্থাৎ সব পারে, প্রিলিতে সব পারে এরকম স্টুডেন্টও আছে। আচ্ছা, আমাদের মুনার রহমান বলছে স্পিকারটা এটা আমাদের একটু নিচে পড়ে গেছে বোধহয়, আর এটার মধ্যে ব্যাটারি শেষ, এটা বহুদিন থেকে ইউজ হচ্ছে, ব্যাটারি নতুন করে কেনা হয়নি, এটা ব্যাটারি কিনতে হবে। তো ভালোই এটা কাজে দিল আমাকে, অনেকগুলো লাইভ নিয়েছি এটা দিয়ে। তো যাই হোক, ব্যাটারি বোধহয় শেষের দিকে, যদি শোনা না যায় মুনার রহমান আমাকে আরেকবার বলতে হবে যে এটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যে এটা শোনা যায় কিনা। ওকে, সবগুলো আনসার 200 আনসার আমি নতুন করে যদি বলতে চাই তাহলে এটা অনেক সময় লাগবে, দরকার নাই। যে আনসারগুলো কনফিউশন, যদি 4 নাম্বার সেট কারো থাকে, নাম্বারটা বললে আমি সেটা বলে দিব, আর ডিরেক্ট শুধু আনসারটা বললে কিন্তু আমার খুঁজে পেতে সমস্যা হবে। ওকে, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এখান থেকে যে প্রশ্ন আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে যে একটা মেজরিটি পার্সন স্টুডেন্ট যারা পারবে, আরেকটা হচ্ছে যে যারা প্রিলি টেকার মতো অবস্থায় আছে তারা, আর একটা হচ্ছে যে সুপার স্টুডেন্ট যারা সব পরীক্ষায় পারে এবং এই পরীক্ষাগুলো তাদের কাছে এগুলা কিছুই না, যে কাটমার্ক থাকবে সে কাটমার্ক থেকে অনেক বেশি নাম্বার তারা পাবে, এই লেভেলে একটা গ্রুপ আছে। এখন আমরা আসি যে কাটমার্ক থেকে বেশি লেভেলে পাবে এই লেভেলটা কারা। মনে রাখতে হবে এই লেভেলটা হচ্ছে যে যারা এর আগে প্রিলিমিনারি পরীক্ষা 3-4 বার দিয়ে ফেলছে, কিন্তু পড়াটা কন্টিনিউশনটা আছে, প্রতিবারই পড়ে এবং প্রতিবারই প্রিলি পরীক্ষা দেয়, প্রিলি পাস করে, রিটার্ন দেয়, ক্যাডার হতে পারে না, নন ক্যাডার হয় অথবা ক্যাডার হতে পারে না। এই লেভেল একটা স্টুডেন্ট আছে যারা প্রিলি খুব ভালো পারে, এদের সংখ্যা খুব বেশি না, এদের সংখ্যা হচ্ছে 1000-2000-এর মতো আছে। এরা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে যে এদের সাথে এই সুপার গ্রুপের মধ্যে 2000-এর মধ্যে যারা পড়বে তাদের মধ্যে থেকে আর একটা গ্রুপ হচ্ছে যে তারা সারাক্ষণ টিউশনই করে। ওকে, টিউশনই করায় সারাক্ষণ, টিউশনই করায়, তারপরে হচ্ছে যে পড়ালেখার এই বাসায় যে পড়ালেখা করে, মানে হার্ডওয়ার্ক করে, মানে জেনুইন এই জব রিলেটেড পরীক্ষার জন্য জেনুইন স্টুডেন্ট আছে কিছু, যারা বোঝে যে কী পড়া উচিত কী পড়া উচিত না, এবং সেই পড়াগুলো রিভিশন বারবার দেয় এবং টিউশনই করায় এবং এই পড়ার মধ্যে থাকে। আর একটা গ্রুপ আমি যাদের বললাম যে যারা হচ্ছে কয়েকবার পরীক্ষা দিয়ে ফেলছে কিন্তু পড়াটা বন্ধ করে নাই, প্রতিবারই পড়ে, প্রতিবারই পরীক্ষা দেয়, প্রতিবারই প্রিলি পাস করে, কিন্তু চাকরি হয় না, এরকম একটা গ্রুপ আছে। এদের সংখ্যা হচ্ছে 2000-এর মধ্যে। এরা হচ্ছে সুপার মানে ক্যান্ডিডেট, এদের সাথে সম্পর্ক রাখা যাবে, এদের সাথে তুলনা করা যাবে না নিজেকে। এরা এমন আছে যে এরা 140-145 পর্যন্ত পেয়ে যাবে। সো এটা দেখে আফসোস করার কিছু নেই, এরা সুপার স্টুডেন্ট। এদের সাথে এদের 2000 থেকে 2500 ক্যান্ডিডেট আপনাকে ছেড়ে দিতে হবে, যে এদের সাথে আপনার কোনো তুলনাই হবে না। কারণ আপনারা যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন বা সেকেন্ড টাইম এই পরীক্ষাটা দিলেন, তাদের সাথে ওদের সাথে হিউজ গ্যাপ হবে। তারা সুপার স্টুডেন্ট, মানে এই জব রিলেটেড পরীক্ষার মধ্যে ওরা 2 থেকে 2500 আছে, এদেরকে আপনি ফিস আমি করে ছেড়ে দেন যে 2 থেকে 2500 যারাই প্রিলি টিকবে তাদের মধ্যে থেকে ওই গ্রুপের 2 থেকে 2500 আছে, ওদের সাথে আপনি পারবেন না কোনোভাবেই, ওটা আলাদা। তাহলে বাকি যারা আছে এইখান থেকে টিকতে গেলে কি হবে, সেখানে আমি বলবো যে টোটাল যে ক্যান্ডিডেট আছে, টোটাল যারা প্রার্থী থাকে এই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিচ্ছে, এই যে এবার যেটা দিল 3,30,000, মূলত পরীক্ষায় 4,12,000, কিন্তু ওই যে পরীক্ষায় কিছু অ্যাবসেন্ট থাকাতে 3,30,000 যদি অ্যাটেন্ড করে, তো এখান থেকে পরীক্ষার্থী হচ্ছে সব মিলে এটা মনে রাখতে হবে যে যারা 3,30,000 আছে এখান থেকে ক্যান্ডিডেট হচ্ছে হাইয়েস্ট 70,000। ওকে, তো এই 3,30,000 মধ্যে থেকে আমি বলবো যে মূলত ক্যান্ডিডেট হচ্ছে 70,000। এই 70,000 ক্যান্ডিডেট এরা কিছু কিছু পড়ালেখা করে আর কি, বিশেষের মধ্যে বা অন্যান্য জব রিলেটেড পরীক্ষার মধ্যে কী পড়তে হয় কী পড়তে হয় না এই সম্বন্ধে তাদের ধারণা আছে। এরকম সংখ্যা হচ্ছে 70,000, এটা সর্বোচ্চ, এর উপরে যাবে না। সো বাকি যারা আছে এদের একাডেমিক রেজাল্ট যতই ভালো হোক, এদেরকে নিয়ে আপনার ওরিড হওয়ার কোনো কারণ নাই, এরা আপনার মূলত কম্পিটিটর্স নয়। সো আমি যে কাটমার্কস নিয়ে যাদের কথা বলবো, আমি বলবো এই 70,000-এর মধ্যে, বাকিদের কথা আমি বলতে চাচ্ছি না। 70,000-এর মধ্যে কী দাঁড়ায়, তো 70,000-এর মধ্যে যেটা দাঁড়ায় সেখান থেকে দেখা যায় যে 70,000-এর মধ্যে থেকে 50% ক্যান্ডিডেট হচ্ছে যে এরা পড়ালেখা করে কিন্তু সব সাবজেক্ট পড়ে না,
এরা 2 থেকে 3টা সাবজেক্ট ভালো পড়ে আর বাকিগুলো ভালোভাবে পড়ে না। তো এরা হচ্ছে 50%, অর্থাৎ 70,000-এর মধ্যে 35,000 যারা থাকে, 35,000 যারা ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে যে 10টা সাবজেক্টের মধ্যে কিছু কিছু সাবজেক্টে দুর্দান্ত পারে, যেমন সাধারণ জ্ঞান খুব ভালো পারে, বিজ্ঞান ভালো পারে মোটামুটি, ভূগোল যাই বলি ভূগোলও পারে, এইগুলো আর কি বেশ আর কি, যে ওই যে সর্বোচ্চ স্থান সর্বনিম্ন স্থান এগুলো যাই হোক মোটামুটি এই জায়গাগুলো তারা খুবই ভালো পারে। 70,000-এর মধ্যে 50,000-এর কথা বলছি, যে এরা যে মানে সব বিষয়ে ভালো পারবে তা না, কিছু কয়েকটা বিষয় ভালো পারে, আবার কিছু বিষয়ে একদম পারে না, এরকম গ্রুপ হচ্ছে 35,000। তাহলে আমার বাকি থাকলো 35,000। আমি যে কাটমার্কস নিয়ে কথা বলবো সেই কাটমার্কসের কথাটা হচ্ছে 35,000 নিয়ে, অর্থাৎ বাকি 35,000 নিয়ে। এই 35,000-এর মধ্যে থেকে যে প্রশ্নটা আমি পড়লাম সেখান থেকে এগুলো আমি 3 ভাগ করে, এটা অসংখ্যবার দাগ দিয়েছি, দেখাতে পারলে এটা ভালো হইতো। তো অনেকগুলো দাগ দেয়া আছে। যে প্রশ্নগুলো আসলে 35,000 পারবে, অর্থাৎ 35,000 ক্যান্ডিডেট যতগুলো আনসার করতে পারবে, আমার কাছে মনে হয়েছে এটা 87 থেকে 88, মানে 35,000 ক্যান্ডিডেটের মার্কস হচ্ছে 87 থেকে 88, অর্থাৎ 87 to 88 বা 89 বা 86, এই লেভেল হচ্ছে 35,000, অর্থাৎ 35,000 ক্যান্ডিডেট 86 to 89 এটা পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে পিএইচসি কত হাজার ক্যান্ডিডেট পাশ করাবে। তো আপনাকে নিশ্চিত থাকতে হবে যে পিএইচসি এটা আমার মনে হয় কি যে এটাই হবে, যে সেটা হচ্ছে যে 35,000 ক্যান্ডিডেট কোনোভাবেই প্রিলি পরীক্ষায় পাশ করাবে না। তাহলে এটা বোঝা যাচ্ছে যে 35,000 ক্যান্ডিডেট আছে সেখান থেকে যে 86, 87, 88 এরকম পাবে, তো ওই 80, 86, 87 এটা আসলে কাটমার্ক মোটেও হতে পারে না। এটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা বাদ দিয়ে আসতেছি এই গ্রুপটা। আর একটা গ্রুপ আমি যেটা পেলাম, সুপার যারা ক্যান্ডিডেট পেলাম, যাদেরকে আমি আলাদা করে মার্ক করে ফেলছি, আমি দেখলাম যে সুপার ক্যান্ডিডেটরা চেষ্টা করলে এখান থেকে প্রশ্নগুলো থেকে 132 এর উপরে পায়। খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে যারা 35,000-এর মধ্যে আছে, এই 35,000 দেখেন যে সামান্য ইয়ার থেকে মার্কস কত কম বেশি হয়ে যায়, অর্থাৎ 2,000 স্টুডেন্ট বা 2,500 স্টুডেন্ট আছে যারা এই কোশ্চেনের মধ্যে 132 ক্রস করবে, 132 এর উপরে যাবে, এরকম ক্যান্ডিডেট হচ্ছে 2,000 থেকে 2,500 আছে। তাহলে পিএইচসি নিবে কত হাজার? তো পিএইচসি কত হাজার নেবে এটা ডিপেন্ড করবে যে ওইখান থেকে তাদের চাহিদা অনুযায়ী তারা কত হাজার নিতে পারে। তো এইটা মনে রাখতে হবে যে তাদের নর্মালি আমরা যেটা দেখতেছি আগের বিশেষগুলোতে আমরা তাকাই, যদি দেখা যায় গড়ে 15,000, 16,000 বা 17,000, লাস্ট ইয়াতে ছিল বোধহয় কত 17,000 সামথিং এরকম ছিল। তো 17,000, 15,000 বা 12,000 এর মধ্যে আর কি পিএইচসি ক্যান্ডিডেটগুলোকে নেয়, অর্থাৎ 12,000 থেকে 17,000 ক্যান্ডিডেট এরকম নিতে পারে। আমার মনে হয় 17,000 এক্সিড করবে না, 17,000 থেকে 12,000 এর মধ্যে আর কি ক্যান্ডিডেট পিএইচসি নিতে পারে। এখন এই 17,000 থেকে 12,000 ক্যান্ডিডেট কারা আসে, এবার আমি সেকেন্ড পর্যায়টা আসি। সেকেন্ড পর্যায়ে যেটা থাকে, যে কোশ্চিনগুলো, এইটা খুব ভালো করে শুনতে হবে বিষয়টা, অর্থাৎ যে প্রশ্নগুলো এখানে আসে সেই প্রশ্নগুলো যদি সে বিশেষ ক্যাডার হতে চায় তাহলে তার জানা উচিত, পারা উচিত। অর্থাৎ আরেকটাভাবে যদি বলি আমি, যে প্রশ্নগুলো একজন বিসিএস ক্যাডার যারা হয় তারা পড়ে থাকে, অর্থাৎ তার কমন পড়া উচিত এবং এই প্রশ্নগুলো তার অবশ্যই পারা উচিত, এরকম প্রশ্ন আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে যে 15 to 110, 105টা থেকে 110টা প্রশ্ন এমন প্রশ্ন আছে যে প্রশ্নগুলো যদি সে বিশেষ ক্যাডার হতে চায় বা এই লেভেলে যদি একটা আসতে চায় তাহলে তার পারা উচিত। আর এটা যদি না পারে, 105 যদি না পারে তাহলে এটা অন্যরা পেরে যাবে, অর্থাৎ 35-এর থেকে না হোক 30-র মধ্যে বা 25-এর মধ্যে সে চলে যাবে, এই পর্যায়ে চলে যাবে। অর্থাৎ আমি যদি ধরি যে 105টা প্রশ্ন যারা প্রিলি পাস করবে তাদের এটা এই প্রশ্ন থেকে এটা পারা উচিত। কল চলে আসে, তো ওকে, আমি যেটা বলছিলাম একটু আমার লাইনটা বোধহয় কেটে গেছিলো, সরি। তো আমি বললাম যে যাদের প্রিলি হওয়া উচিত বা বিশেষ হওয়ার মতো মানে প্রিপারেশন যাদের আছে তাদের এই শিট থেকে বা এই প্রশ্ন থেকে 105টা কোশ্চেন থেকে 110টা কোশ্চেন তাদের আনসার করা, কারেক্ট আনসার করা উচিত। তো আমি বলবো
যে এটা কিন্তু কাট মার্কস না, অর্থাৎ 110টা কোশ্চেন তাকে আনসার করা, যদি এই কোশ্চেনটা ভালোভাবে করে 110টা কোশ্চেন যদি 105 থেকে 110-এর মধ্যে আমি যদি মাঝখানে ধরি তাহলে হচ্ছে 107 থেকে 108, অর্থাৎ 107টা কোশ্চেন যদি মাঝখানে ধরি। ওকে গুড, মাসুম বেল বলছে লাইন ছিল, একটা কল আসছিল আর কি, ওই জন্য আর কি সমস্যা ছিল। তো যাই হোক 107টা কোশ্চেন পারা উচিত প্রত্যেকেরই, কিন্তু এটা কিন্তু কাটমার্ক হওয়ার কথা না। 107 বা 105 এটা কাটমার্ক হওয়ার কথা না, আমি বলছি যে এটা পারা উচিত। তাহলে আমরা এটা ধরে নিব যে যারা এই যে 12 থেকে 15,000, আমি যদি বলি যে 15,000 যদি পাস করায় পেয়েছি, তাহলে এটা হচ্ছে যে তাকে 105 নাম্বারের মতো আনসার, অবশ্যই এখানে আনসার কারেক্ট করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে 105 কাটমার্ক হতে পারে কিনা। আচ্ছা 105 বা 107 কাটমার্ক হতে পারে কিনা, এখন ডিপেন্ড করবে যে যদি কেউ 110টা আনসার কারেক্ট করে, আপনি নিশ্চিত থাকেন তার কিছু কোশ্চেন অবশ্যই ভুল আনসার করবে। তাহলে ভুল যেটা করবে, যেমন আমি যদি 110টা কারেক্ট করি আর আমি যদি 120টা আনসার করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে দেখা যাচ্ছে 10টা আমার ভুল হবে, তাহলে আমি 110 কারেক্ট করলাম আর বাকি 10-এর জন্য 5 মাইনাস যাবে, অর্থাৎ আমি পাবো 105। তাহলে আমি 110টা কারেক্ট করলে, যে 110টা কারেক্ট করে সে নিশ্চিত রূপে 120টা আনসার করে বা 125টা আনসার করে। এখন ডিপেন্ড করবে যে তার কতগুলো ভুল গেছে সেটার উপরে। তাহলে আমি বলবো যে 105 থেকে 110 এটা হচ্ছে পাস করার নাম্বার, যারা যারা পাস করবে তাদের এটা পারা উচিত। এখন ডিপেন্ড করছে যে সে কতগুলো ভুল করতে পারে। তো আমি এটা যদি সহজে যদি বলি যে কেউ যদি আমরা আনসার করি, আমরা সাধারণত 120 থেকে 30টা আনসারের নিচে সাধারণত করি না, আমরা আনসারটা বেশি করি। সেক্ষেত্রে আপনার যদি আনসার হয় 110 কারেক্ট করলেন আর আপনি আনসার করলেন 130টা, আপনার ভুল হলো 20টা। তাহলে 20টা ভুল হলে আপনার মাইনাস কত হবে? 10 মাইনাস হবে। তাহলে আপনার কাট মার্কস চলে আসবে, আপনার মার্কসটা চলে আসতেছে 100। তাহলে বন্ধুরা আমি যেটা বলবো, এই কথাটা আসলে কোন দিকে যাবে বা অনেকেই কীভাবে নিবে আমি ঠিক জানি না, আমার কাছে জাস্ট মনে হয়েছে এটাই ফাইনাল কথা তা না, বাট এটাকে আমরা একটা বেস ধরে নিতে পারি যে কার কীরকম ভুল যায় সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে এখান থেকে কীরকম হতে পারে। কিন্তু আমি যেটা বললাম যে 105টা থেকে 110টা কোশ্চেন আনসার যার কারেক্ট হয় না বা হবে না এখান থেকে, তার একটু সমস্যা আছে, বোঝা যাবে যে এই কোশ্চেনের ক্ষেত্রে তার টেকাটা তার জন্য খুব একটা রিস্কি হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। এখন কথা হচ্ছে কাট মার্কসটা এক্স্যাক্টলি কত আসতে পারে। তো আমি যদি বেস ধরি যে 110, আর 110 যে বা এটা করে সে ভুলও করে ওইরকম, অর্থাৎ 15-20টা বা 10টার মধ্যে ভুল করে ফেলে, তো সেক্ষেত্রে আমরা যদি 110 যদি ধরি, তাহলে সে আনসার যদি 130 করে, 20টা ভুল হলে চলে আসবে 100। আর যদি 105টা কারেক্ট করে আর তার যদি ভুল যদি 105টার মধ্যে থেকে 120 আনসার করলো, তাহলে 15টা ভুল গেল, তাহলে কিন্তু তার মানে 100 নিচে নেমে আসবে। সো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা অনেকেই অনেক কথা বলতে পারি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ভুলগুলো ধরে, আর ওই যে যেহেতু এভারেজ স্টুডেন্ট 100, মানে আমি যদি বলি 15,000 স্টুডেন্ট যদি এরকম 110 বা 105-এর মধ্যেই থাকে, 15,000 স্টুডেন্ট যারা কারেক্ট করবে 105 থেকে 110 বা 111, এর উপরে যেতে পারবে না। যে আমি 15,000 যে বেসটা যদি বললাম কারেক্ট করবে এটা, এখন সে ভুল কতগুলো করলো সেটা হচ্ছে ফ্যাক্ট। তো ভুলগুলোতে আমি ধরি, ভুলগুলো মাইনাস করলে সে কতগুলো আনসার করছে তার মাইনাস করার পরে সেটা আসে, কাট মার্কসটা সেখান থেকে আসে। সো এইখান থেকে আমার যেটা মনে হয় যে ভুল প্রত্যেকে আমরা করি, এবং এই ভুলগুলোর থেকে যেটা হয়, যদি আপনার মার্কস 100 থাকে, আমি আবারও বলি, যদি আপনার মার্কস 100 থেকে উপরের দিকে থাকে, তাহলে আপনার চান্স আছে এই কোশ্চেনে পাশ করার জন্য, একটা চান্স আছে 100 নাম্বার থেকে উপরের দিকে যদি থাকে। আর নিচের দিকে থাকলেও যে চান্স নাই সেটা না, এটা হতেই পারে যে আমি যে সব কারেক্ট কথা বলছি তাও না। এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে 100-র নিচেও যদি আসে সেও সুযোগ থাকতে পারে। সেক্ষেত্রে ক্যান্ডিডেট এর থেকে বেশি পাস করাতে হবে, হয়তো 16,000 17,000 পাস করালে হয়তো 98 96 এগুলো টাচ করলেও করতে পারে। বাট যেটা মনে রাখতে হবে যে যদি পিএইচসি 12,000 ক্যান্ডিডেট পাস করায়, যদি 12,000 ক্যান্ডিডেট যদি নেয়, তাহলে আপনার কাট মার্কস 12,000 নিলে হবে 105-এর উপরে। আমার এটা মনে হয় যদি 12,000 নেয় 105-এর উপরে যাবে, আর যদি 15,000 ক্যান্ডিডেটকে নেয় তাহলে 100 টাচ করতে পারে, অর্থাৎ 100 হতে পারে কাট মার্কস। এই ব্যাপারটা আমি আরেকবার শেষবারের মধ্যে ক্লিয়ার করে দিই, এরপর আমি অন্য টপিকে কথা বলবো। যদি আপনার এই পরীক্ষার মধ্যে থেকে কেটে কুটে যদি 105 আপনি পান, তাহলে যদি পিএইচসি 12,000 ক্যান্ডিডেট পাস করায় তাহলেও আপনি টিকবেন। আর যদি 12,000 ক্যান্ডিডেট যদি পিএইচসি নেয়, আপনি যদি সেখানে 100 পান, তাহলেও টেকাটা একটু রিস্ক হয়ে যাবে। আর যদি আপনার সেখানে কি বলে যে আপনার যদি পিএইচসি যদি 15,000 নেয়, তাহলে আপনার কিন্তু 100-তে ভালো একটা
চান্স আছে। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে যারা 98 পেয়েছি বা 97 পেয়েছি তারা কি করব? আচ্ছা, সেক্ষেত্রে এদের ক্ষেত্রে যেটা হবে যে আমি বলবো যে যারা 96 বা 97 পেয়েছি তারা একটা একটা রিস্ক আমরা নিতে পারি। সেটা হচ্ছে কীরকম, যে বাসায় সারাদিন বসে থেকে যেহেতু বিসিএসটা ট্রাইটা করতে থাকবো, এরকম অনেকে আছে যে ট্রাই করতে থাকবো, তাহলে তাদের যেটা হবে যে বিসিএসটা যদি ট্রাই করতে হয় তাহলে রিটেনটা কেন একটু আমার দেখে নেওয়া হয় না, একটু রিটেনটা, কারণ রিটেনটা তো জন্য তার সুযোগ পাওয়া যাবে না, রিটেন তো সবসময় এটা পড়া যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে রিটেনের যদি প্রস্তুতিটা যদি এখান থেকে নেওয়া যায় তাহলে লস কিছু নাই। তা আমি বলবো যে যদি কেউ 98 পায় বা 99 পায় বা 100 পায়, তো তাদের জন্য বলবো যে সেটা হচ্ছে রিটেনের প্রস্তুতি নিয়ে রাখা ভালো। যদি না টেকেন তাহলে যেটা হবে যে এটা আপনার রিটেনের জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে থাকলো, পরের বেসের জন্য এটা ভালো করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি যা বললাম এটা কে কে বুঝি নাই একটু যদি জানিয়ে দেন, আমি আরেকবার বুঝিয়ে দিব। আচ্ছা, অনেক অনেক কথা। কি বলছে? রদ্দুর আলামিন বলছে, স্যার জবের জন্য পারফেক্ট একটা বই করেন, এত বই পড়ে কোনো লাভ হয় না, কাজের বই করেন স্যার, যেখান থেকে বেসিক সহ অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবো, অনেক অনেক উপকার হবে। আচ্ছা, রদ্দুর আলামিন আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর একটা প্রশ্ন। আমি একটা প্রশ্নই ধরলাম, সেই প্রশ্নটা অনেক সুন্দর। আচ্ছা, সেইটার প্রশ্নটাকে আমি বলি, পড়ালেখা করা উচিত। এই যে যারা পরীক্ষা দিচ্ছে, এই যে আমি যাদের বললাম যে 105 থেকে 110টা কোশ্চেন অবশ্যই আনসার করা উচিত যদি সে বিশেষ পাস করতে চায়, এরা কারা, এটা কেন পারা উচিত, এগুলো বলেছি কিন্তু যে এগুলো বেসিক থেকে এই প্রশ্নগুলো আসে, অর্থাৎ 105টা থেকে 110টা কোশ্চেন এটা অবশ্যই তার এটা পারা উচিত এই কোশ্চেনগুলো। এখন সে ভুল কতগুলো করবে তার উপর ডিপেন্ড করে যে কত মাইনাসে সে চলে যাবে, কিন্তু 105টা কোশ্চেন কিন্তু তার পারা উচিত, 105 থেকে 110টা কোশ্চেন। তা এইটা কেন হবে, এই যে ও বলতেছে পারফেক্ট কী করা যায়, মানে এত এত বই না পড়ে পারফেকশনে কী আসা যায়, খুব সুন্দর কথা। তো এটার জন্য যেটা হচ্ছে যে আমি এবার 41তম বিষয়টা আমরা আসি, যে 41তম যেটা হয় যাদের হবে না, যাদের মনে হচ্ছে যে না আমরা 90 নিচে বা 92 বা 93 পাচ্ছি, আমাদের তো হচ্ছে না হ্যান ত্যান, আপসেট হওয়ার কোনো কারণ নাই। যে প্রিলিতে এরকম ঘটনা ঘটেই, এরকম হতেই পারে। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পরের বিশেষটা যে 41তম যেটা আসতেছে, এখন এটার ক্ষেত্রে আমাকে অনেকেই বলছে যে 41তম স্পেশাল হবে কি না, স্পেশাল হলে কী করবো এটা বলতেছে। মনে রাখতে হবে যে স্পেশাল যদি হয়, 41 স্পেশাল যদি হয় তাহলে স্পেশাল হলে সবসময় মনে রাখবেন যে স্পেশাল হলে এর মানে পরের যেটা জেনারেল বিসিএসটা আসে সেটা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে আসে। যতবার এরকম হয়েছে আমরা দেখছি যে 26তম ছিল স্পেশাল বিসিএস, শুধু শিক্ষা কাটা নেওয়া হয়েছিল, ঠিক 1 মাস কি 2 মাস পরেই 27তম বিসিএস চলে আসছে। আবার 32 ছিল স্পেশাল বিসিএস, 33 বিসিএস তার 1 মাস থেকে 2 মাসের মধ্যে চলে আসছে। আবার কত ছিল, 39 ছিল স্পেশাল বিসিএস, 40তম বিসিএসটা এর 1 মাস পরেই আসছে। ঠিক এরকম যদি 41তম স্পেশালও হয় তাহলে এর ঠিক 1 মাস বা 2 মাসের মধ্যেই 42তম সার্কুলার দেবে। সো মনে রাখতে হবে যে 41তম যখন হবে সেটা যদি স্পেশাল হোক আর যাই হোক, তার 2 মাসের মধ্যে কিন্তু 40তম সার্কুলারটা হয়ে যাবে। এই জন্য মনে করতে হবে যে 41-এ 42, 42-এ 41, আর এরকম কোথাও লেখা নাই যে 41তমটা স্পেশাল হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। সো এটা আমরা যারা একটা কথা ছড়িয়ে দিচ্ছি যে 41 স্পেশাল হবে, তখন স্পেশাল হলে যদি সার্কুলারটা হয়ে যায়, যেটা করতে হয় যে পরীক্ষার ঠিক 3 মাস 4 মাস আগে বা 2 মাস আগে সবাই আমরা পড়া নিয়ে একদম অস্থির হয়ে যাই, কিন্তু এই বিশেষে পড়াটা তো 2 মাস 1 মাসে পড়া না। এই জন্য আমি যে এই যখন পরীক্ষার 10 দিন আগে 15 দিন আগে কী করবে না করবে এগুলো আমি কিছু বলি নাই, বিকজ এটা 1 মাস 2 মাস 10 দিনে পড়া না। এই পড়াটা মনে রাখতে হবে যে এই পড়াটা পড়তে হয় 1 বছর আগে থেকে, অন্তত 8 মাস আগে থেকে পড়াশোনাটা করতে হয়। তাহলে 1 বছর আগে থেকে কেউ যদি পড়ে তাহলে তাকে যেটা মনে রাখতে হয় যে এই পড়াটার ক্ষেত্রে এই যে যারা প্রিলি পাস করবে, আপনি প্রিলি পাস করলে যে ক্যাডার হবেন তার তো কোনো কথা ছিল না। যারা প্রিলি পাস করবে তাদের কিন্তু রিটেন পরীক্ষা যেটা আছে, যদি তার বেস ভালো না থাকে, যদি সে প্রিলিতে ভালো করে পড়ালেখা না করে, তাহলে কিন্তু এটা পাস করে কোনো লাভ হবে না। বা কারোর দেখে দেখে প্রিলি পাস করলো তাহলে তার লাভ হবে না। অর্থাৎ রিটেনের ক্ষেত্রে তাকে প্রিলিতে পড়াটা এমনভাবে গুছিয়ে নিতে হবে রিটেনে যেন সে অনায়াসে ভালো করতে পারে 3 মাস সময়ের মধ্যে থেকে। সো এই জন্য যেটা আমি বলি যে সেটা হচ্ছে যে শুধু প্রিলি পাস করলেই হবে না, ক্যাডার হওয়ার জন্য পড়তে হবে, বেস ডেভেলপ করে পড়তে হবে। তো এইটার ক্ষেত্রে এই যে ওই রদ্দুর যে কথাটা বলছে, আলামিন যে কথাটা বলছে, এইটা নিয়ে ও আমাকে বলছে অবশ্য যে এমন একটা বই লেখার জন্য যেটা বই পড়লে কাজটা হবে। সো এই ক্ষেত্রে আমার যে সাজেশন যে বইটা আছে এই বইটাকে আমি একদম ঢেলে সাজাচ্ছি। আমার কাছে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই যারা পরীক্ষা দেয় বা যারা পড়ে তারা কি পড়তেছে, তারা ওই বিভিন্ন বই থেকে যেটা হচ্ছে জাস্ট কি যে কিছু কোশ্চেন সেগুলোই পড়তেছে। তো এইটা না করে কাজটা যদি এমন করা যায়
যেমনটা হচ্ছে যে অর্থাৎ বইটা যদি আমি এমন করে একটা বের করতে পারি যেটা হচ্ছে যে টেক্সট বই, যে টেক্সট বই যেটা থাকে, যে বইগুলোর কথা আমি বলি, এটা সব মিলেছে 15টার মতো টেক্সট বই আছে, মানে সব মিলে এই 15টা টেক্সট বই থেকে যদি একদম জিস্ট প্রশ্নগুলো যেগুলো আসার মতো এগুলো যদি আমি আলাদা করতে পারি, আর যেটা হচ্ছে জব সলিউশন বইটা যেটা আছে এখান থেকে যদি আলাদা করে ফেলতে পারি, আর ভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি আমি আলাদা করে ফেলতে পারি, ওকে, এগুলো সবগুলো মিলে জুডিশিয়াল যে পরীক্ষা আছে সেগুলো প্রশ্ন আলাদা করতে পারি, এগুলো সবগুলো মিলে যদি একটা খুব সুন্দর করে একটা বই করা যায়, আমার মনে হয় যে এটা হতে পারে 15,000 প্রশ্নের বই, হতে পারে 14,000 প্রশ্নের বই, বাট এই বইটা খুব ভালো হবে। আমি সেই কাজটাই করছি, অর্থাৎ এখান থেকে হয়তো আরও 15 দিন 20 দিন লাগবে, তখন এই বইটা আমি এটা যেটা করছি, একটা আমার শিক্ষা হলো এই বইটার থেকে যে বইটা কিভাবে কাজে লাগে। সো আমি দেখলাম যে এটার থেকে তো অন্যান্য পরীক্ষার মধ্যে রীতিমতো কমন থাকে, বিশেষ পরীক্ষায় আমি এটা ঘেটে দেখি নেই কয়টা কমন পড়ছে। তো আমি দেখলাম যে বিজ্ঞান থেকে আমাদের এক স্টুডেন্ট পোস্ট দিয়েছে যে সেখানে 15টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন বিজ্ঞান থেকে, যে আমি সামান্য কিছু প্রশ্ন দিয়েছি এখান থেকে 10টা কোশ্চেন আছে, একটা পেজ থেকেই এই বিশেষ পরীক্ষায় 4টা বিজ্ঞানের কোশ্চেন আছে আমার ওই বইটা থেকে। সো এই বইটা যদি ঢেলে সাজানো যায়, যেমন গণিতটা, তারপর অন্যান্য পার্টসগুলো যেগুলো আছে এগুলো যদি একটু ঢেলে সাজানো যায়, আমার এই বইটা একটা ভালো একটা বই হবে। সো আমি এই বইটা করবো, ওর কথাটা রাখবো। আর পাশাপাশি যেটা হচ্ছে যে বিজ্ঞানের জন্য এটা একটা কাজ প্রায় শেষ, বিজ্ঞানের জন্য একদম গুছিয়ে টেক্সট বই 7 থেকে 12 পর্যন্ত যত টেক্সট বই আছে সেই টেক্সট বইগুলোর আলোকে একটা খুব সুন্দর করে একটা বিজ্ঞান বই প্রায় শেষ বের করার অপেক্ষা আছে। এই বইটা করতে পারলে আমার মনে হয় যে এটা কাজে লাগবে, ছোট বই, অল্প দাম, তো এইগুলো দিয়ে যদি করা যায় আমার মনে হয় যেগুলো খুবই কাজে লাগবে। তো এই কাজগুলো আমি করছি, আসলে আমার হাতে সময় থাকে না, যতটুকুই করি অতটুকু আমি চেষ্টা করব। আমি এবার আসি যে এখান থেকে আর দু একটা মেসেজ দেখে তারপর আমি কিছু রিটেন নিয়ে কিছু কথা বলবো, আর প্রিলি নিয়ে 31তম প্রিলি নিয়ে কথাটা বলবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা তো আমি শুনবই। আমাদের তানহা তো আছে, ও সবসময় থাকে। আব্দুল বারি বলছে, স্যার পাস ফেল কিভাবে নির্ধারণ করা হয়, কাইন্ডলি বলবেন কি? কোনটা পাস ফেল ঠিক আমি জানি না। প্রিলি পাস ফেলটা হয় যদি আপনি যে মার্কসটা কাট মার্কস করে দিবে ওই মার্কসের নিচে পেলে আপনি ফেল করবেন, হাফ মার্কস নিচে পেলেও ফেল করবেন। সো এটা হচ্ছে পাস ফেল। রেজাল্ট খুব বেশি দেরি করবে না, এটা হচ্ছে যে উইদিন মান্থ, 1 মাসের মধ্যে রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। তারপরে আল্লাহ ভরসা বলছে মোহাম্মদ আলী হোসেন, থ্যাংক ইউ। এখন রিটেন নিয়ে আলোচনা করার দরকার। আচ্ছা, মম্ময় শিশির বলছে রিটেন নিয়ে আলোচনা করার দরকার, তার মানে ওর পরীক্ষা বোধহয় ভালো হয়েছে, আমি রিটেন নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তারপর হচ্ছে যে রিটেনের জন্য কি করব। রকুনুজ্জামান রকুন আছে, প্লিজ স্যার উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আচ্ছা, এই যে কোশ্চেন একটা করছে, এখানে মনে রাখতে হবে যে এলস কথাটা আছে, এলস মানে হচ্ছে নতুবা, মনে রাখতে হবে ইয়েট, এলস, অর, এই সেন্সটা যখন ফলো করবে তখন সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি, তার মধ্যে একটা আচ্ছা, আমি কয়েকটা এখান থেকে কিছু কোশ্চেন আছে কনফিউশন, অনেকেই প্রশ্ন করছে, আমি দেখবো ওটা। ওই যে আবার সেই প্রশ্ন করছে জুয়েল মণ্ডল, বলছে 41তম কি স্পেশাল হবে? আচ্ছা, আর রিটেন নিয়ে কি পড়বো, কি করব? আচ্ছা, রিটেন নিয়ে লিখিত নিয়ে আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল মালিবাগ পরিক্রমা, মানে মালিবাগ শাখায় 3টার সময় আমি একটা সেমিনার নিব রিটেন নিয়ে। রিটেনে সেখানে কীভাবে ট্রান্সলেশন করতে হয়, বড় বড় সেন্টেন্স কীভাবে ট্রান্সলেট করতে হয়, এগুলো খুব ভাইটাল জিনিস, সেগুলো নিয়ে আলোচনা করব। আর কি পড়তে হবে, টপিকটা কি, তারপরে বইগুলো কি, তারপরে যেটা হচ্ছে যে সিলেবাসটা কীভাবে কভার করতে হয়, সে মানে কোশ্চেনের মধ্যে কী লিখতে হয় রিটেনের মধ্যে, এগুলো নিয়ে আগামীকাল হবে মালিবাগ শাখায় 3টার সময়, এবং আগামী পরশু দিন হবে নীলক্ষেত শাখায় 3টার সময়। আর 11 তারিখ, এই মাসের 11 তারিখে হবে মিরপুর শাখায়, পরিক্রমা মিরপুর শাখায় একদম ডিটেল ওরিয়েন্টেশন ক্লাস, একটা ওরিয়েন্টেশন ক্লাস ফ্রি করে দিব আমি, এটা যে কেউ ওই ওরিয়েন্টেশন ক্লাসটা করতে পারবে। অর্থাৎ ইংলিশে একটা ফ্রি একটা ক্লাস, রিটেনের একটা ফ্রি ক্লাস, একটা ফ্রি ক্লাস কিন্তু অনেক মূল্যবান ইংলিশের ক্ষেত্রে। তো সেটা আমি করে দিব যে কীভাবে যে একটা সেন্টেন্স, বড় বড় সেন্টেন্সকে কীভাবে ট্রান্সলেট করতে হয়, এবং ভোকাবুলারি না থাকার পরেও কীভাবে আনসার করা যায় সেটা, বা গ্রামার না জেনেও কীভাবে আনসার করা যায় সেই ব্যাপারগুলো একটু টিপস দিব। বাট যেটা মূল কথা থাকে সেটা হচ্ছে যে এই যে টিপসগুলো দেওয়া হবে সেটা আগামী পরীক্ষা পর্যন্ত প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, বিকজ ইংলিশে জাহাজ তো হওয়া সম্ভব না। প্র্যাকটিস, প্রতিদিন প্র্যাকটিস, যে টিপসই দেওয়া হবে সেই টিপসটা প্রতিদিন প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষার মধ্যে দেখবেন আপনি পারছেন। সো ওই বিষয়গুলো আমি এটা যে ক্লাস থাকবে সেই ক্লাসের মধ্যে ধরিয়ে দিব যে রিটেনের
ইংলিশটা কীভাবে ভালো করতে হবে সেটা ধরিয়ে দিব ইনশাল্লাহ। তো কালকে হবে মালিবাগে, পরশুদিন হবে নীলক্ষেতে এবং 11 তারিখে হবে মিরপুরে। এটা দিন আমরা যদি ফ্রি থাকি আমরা আসবো, ফ্রেন্ড ট্রেন্ড সহ আসবো, যেহেতু ফ্রি সবাই আসবো। আচ্ছা, আর একটা প্রশ্ন যদি আসে, মোল্লা আবু শামীম বলছে কি এই বিসিএসের প্রশ্ন বিশ্লেষণ করে আমাদের নতুন কোনো কৌশল বলবেন কি? হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলছে যে এই বিসিএসের প্রশ্নের আলোকে তো নতুন কৌশল ঠিক করা ঠিক হবে না, কারণ এই কৌশলটা যে এবার থাকবে তা না, পরের বার দেখবেন আরেকটা হয়ে গেছে। একটা কথা শুধু বলে দেই যে 41তম যে যারা 40তম তাদেরকে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম। 41তমের জন্য আগামী 7 মে থেকে লাইভ শুরু করব, লাইভে পড়া দিব। তো কল চলে আসতেছে, পড়া দিব। এই পড়াগুলো আমি যেটা বলবো সেটা শুনতে হবে এবং 7 তারিখ থেকে এই যে লাইভটা থাকবে, আমরা যারা 41তম দিব এদেরকে নিয়ে আমাদের যে পরিক্রমা টিউটোরিয়ালস গ্রুপটা আছে, প্রয়োজনে গ্রুপটার নামই করে দেবে 41তম গ্রুপ। তো ওই গ্রুপে অ্যাটেন্ড করে ওই গ্রুপে যুক্ত হয়ে যেভাবে পড়া দিব, যে বইগুলো কিনতে বলবো এবং যা যা বলবো তা একদম ফলো করতে হবে 1 বছর। সো 1 বছর যদি এটা ফলো করি আমরা, আমার মনে হয় যে আমি যে কাজগুলো দেবো এই কাজগুলো ঠিকমতো করা যায়, এই পড়াগুলো রিভিশন দেওয়া যায়, ঠিকমতো করা যায়, তাহলে আমার মনে হয় নেক্সট 41 বা 42তম যেটাতেই আপনি পরীক্ষা দিবেন ওটাতে ইনশাল্লাহ প্রিলি নিয়ে এইবার যে কষ্টটা পেলেন এই কষ্টটা আর পরের বার ইনশাল্লাহ হবে না। সো ওই কথাগুলো আমি 7 তারিখে দিব। এর মধ্যে থেকে আমি একটু গুছিয়ে নিচ্ছি যে কী পড়া দিব, কী পড়া দিব না। আমি একটু অ্যাডভান্স একটু বলে দিই যে যেটা আমি শুরু করবো 41তম থেকে, যেভাবে শুরু করবো সেই স্টাইলটা বলে দিই। এটা হচ্ছে এরকম যে প্রথম কাজটা হবে যে 7 থেকে 12 পর্যন্ত 15টা টেক্সট বই, এই বইটা আমি গতবার কিনতে বলছিলাম, এবার একদম 15টা টেক্সট বইয়ের আমি একদম পোস্ট দিয়ে দিব আগে। এই 15টা টেক্সট বই আমরা কিনে ফেলবো প্রথমেই। আমি নাম বলে দেবো, আজকে আর বলবো না, 7 তারিখে নাম বলে দেবো কী বই কিনতে হবে। প্রথম কাজ হচ্ছে বই কেনা, এবং সেই বইগুলো হচ্ছে প্রথমে কোনো গাইড বই কেনা যাবে না, প্রথমে হচ্ছে শুধু ওই টেক্সট বইগুলো। এই টেক্সট বইগুলো কিছু জিস্ট ছোটো ছোটো কিছু গাইড আমি করে দিব, সেটা অবশ্য পয়সা দিয়ে কিনতে হবে। তো ওই ব্যাপারটা আলাদা জিনিস, কিন্তু নিজেকে আগে তৈরি হতে হবে। 15টা টেক্সট বই থেকে প্রত্যেককেই নোট করতে হবে, একদম নিজের জন্য নোট, আপনার প্রত্যেকের জন্য নোট থাকবে এবং এই নোটগুলো এবার অবশ্যই করতে হবে। গতবার অনেকেই ফাঁকি দিয়েছে, সেটার ফলো তারা ভোগ করছে। তো এবার ফাঁকি দিলে এটা আসলে মুশকিল, ফাঁকি দিলে ধরা পড়ে যাবে। তো আমি যে বইয়ের নামগুলো বলবো এই নামগুলো আগামী 7 তারিখ থেকে প্রথম কাজ হচ্ছে 15টা টেক্সট বই একদম তুলোধনো করে ফেলতে হবে। এরপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ইংলিশের এই যে যারা রিটেন পরীক্ষা দিবে তারা বুঝবে যে রাইটিংয়ের কত গুরুত্ব, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কত গুরুত্ব, এরা বুঝবে। কারণ ইংলিশ অ্যাভয়েড করে কোনো দিনও কেউ ক্যাডার হতে পারে নাই, কোনো দিন কেউ ক্যাডার হতে পারবেও না। লিখিত পরীক্ষার কথা বলছি, প্রিলিতে অ্যাভয়েড করা যাবে, কিন্তু লিখিত পরীক্ষায় যদি কেউ ইংলিশ অ্যাভয়েড করে তাহলে সে কখনোই ক্যাডার হতে পারবে না, এটা সহজ কথা। এই জন্য ইংলিশে রিটেনের পরীক্ষার জন্য এটা ভালো করতেই হবে, মানে করতেই হবে, এর কোনো বিকল্প নাই। সো রিটেনে ভালো করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করতে হয়, একেবারে যে মাস্টার হতে হবে তা না, সিম্পলি কিছু লেখা, কিছু লিখতে পারা। সো ওই কাজটাও আমি চাবো যে ওই গ্রুপটার মধ্যে আমরা যে সামনে আসবো ওই কাজটাও হোম অ্যাসাইনমেন্ট দিয়ে এই কাজটা যাতে করা যায় সেটা আমি কাজটা করব। এর জন্য আমরা যেটা করবো যে ছোটো ছোটো গল্প লিখব, ইংলিশ স্টোরি লিখব, প্রত্যেকেই লিখব। আমি যে স্টোরিগুলো দিব এইটা আমি প্রয়োজনে এটা আমি লিখে পোস্ট দিব, ওটা দেখে দেখে সেই গল্পটা নিজের মতো করে লিখতে হবে গল্পটা। এভাবেই ছোটো ছোটো গল্প লিখতেই একসময় ভালোভাবে লেখার হাতটা চলে আসবে, ইংলিশ লেখার হাতটা চলে আসবে। আর তারপরে ট্রান্সলেশন বড় সেন্টেন্স কীভাবে করতে হয় এর কৌশল তো আমি শিখিয়ে দিব পরবর্তী সময়, এটা কোনো সমস্যা নাই। আর বাকিটা যেটা থাকে যে রিডিং কম্প্রিহেনশন একটা পার্ট আছে, অর্থাৎ পড়ে যে বোঝা, এটা ওই যে রিট্রান্সলেশন যেটা করতে হয় সেই ট্রান্সলেশন করা শিখলে এটা শেখা হয়ে যাবে। এই কাজটাও আমরা এনে কথা বলবো। অর্থাৎ প্রিলিতে থাকতেই রিটেনের যে ইংলিশ থাকবে এটার যে বেসিক যে নলেজটা এইটা গ্যাদার করে নিতে হবে প্রিলিতে থাকতেই। তাহলে রিটেনে কিছু টিপস দিলেই এটা পারা যাবে। যেমন রিটেনের ক্ষেত্রে লেটার থাকে 20 নাম্বার, লেটারে সামান্য কিছু টিপস দিলে কিন্তু, অর্থাৎ লেটারটা পুরোটাই আমি লিখে দিব, ওটা হুবহু লিখে দিলেও চলবে, জাস্ট 2-1টা লাইন চেঞ্জ করে দিলেই কিন্তু এটা লেটার থেকে ফুল মার্কসটা ক্যারি করা সম্ভব হবে। সো এরকম অনেকখানি পারা যাবে, কিন্তু একটু হলে তো লিখতে হবে, এই লেখার অভ্যাসটা করতে হবে। সো আমরা প্রিলির 41তমদের জন্য প্রথমে বলে নিলাম, সেটা হচ্ছে যে আমরা ইনশাল্লাহ প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে 15টা টেক্সট বই কিনবো। আমি 15টা টেক্সট বইয়ের নাম 7 তারিখে বলে দিব, পাশাপাশি আরও কী কাজ করতে হবে সেটা বলে দিব, এবং আমাদের কাজ করার ধরন কী হবে সেটা বলে দিব। আর হচ্ছে পিএইচসির যে প্রিলি সিলেবাস এবং রিটেনের সিলেবাস দুটোই আগের থেকে ডাউনলোড দিয়ে রাখতে হবে, কারণ ওই সিলেবাস ধরে আমরা আগাবো।
সিলেবাসের বাইরে যাব না, সিলেবাস থেকে যদি আগাই আর যদি আমরা টেক্সট বইটা ভালো করে দিয়ে আমরা নিতে পারি তাহলে কিন্তু একটা ভালো ধরনের একটা আপনার প্রিপারেশন চলে আসবে। এইবার যে কষ্টগুলো হচ্ছে এই কষ্ট যেন পরের বারে না হয়, এটা মাথা যদি থাকে কারো, তাহলে সে অবশ্যই যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো শুনবে। এবার আসি আমরা রিটেন নিয়ে, অর্থাৎ এইবার যারা ভালো করবে মনে করছে, অর্থাৎ যাদের 100-র উপরে বা 99 বা 98-এর উপরে পাবে বলে মনে করছে, তাদের জন্য যে কথাগুলো থাকবে সেটা হচ্ছে, সেটা নিয়ে কথা বলি। দেখি আমি দু একটা প্রশ্ন বোধহয় পাচ্ছি। লিঙ্কন স্বপ্নিল বলছে, স্যার দয়া করে সাজেশন বইটির প্রতি পেজের জলছাপটা বাদ দিলে খুব ভালো হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে জলছাপটা দেওয়ার ব্যাপারে যেটা ছিল যে ওইটা দিলে মানে ফটোকপি করলে ফটোকপিটা হবে না, এই জন্য জলছাপটা দেয়া। যাই হোক, এবার আমি দিব না, আমি আগেই বলে দিচ্ছি জলছাপটা আর দিব না। কিন্তু যেটা হচ্ছে যে অলরেডি যেটা চলে আসছে যে নীলক্ষেতের মধ্যে অনেকে এই বইটা ফটোকপি শুরু করে দিচ্ছে, ফটোকপি বিক্রি করে দিচ্ছে। সো এই যে ফটোকপির ব্যাপারটা যেটা থাকে এটা তো আর আটকানো যায় না, এই জন্য জলছাপটা দেওয়া ছিল যাতে ফটোকপিটা না হয়। কিন্তু তারপরে এদের প্রযুক্তি এত সুন্দর যে ঠিকই ফটোকপিটা এটা বিক্রি করছে, বাজারে তো বইটা নাই, তো এটা রীতিমতো ফটোকপি চালাচ্ছে। সো ওইটার ক্ষেত্রে যেটা হয়, বা এটা আবার রিপ্রিন্ট করা শুরু করে দিয়েছে, তো সমস্যা নাই, আমি প্রতিটা প্রিন্টেই বইটা চেঞ্জ করে ফেলবো, প্রতিটা প্রিন্টেই বইটা নতুন হবে। সো এটা কেউ কপি করলেও পারবে না, কারণ প্রতিবারই নতুন হয়ে যাবে বইটা, নতুন নতুন ইনফরমেশন চলে আসবে, কিছু বাদ যাবে, কিছু ঢুকবে, এরকম করে একদম রিফাইন করা হবে একদম প্রতিটা ইয়াতেই। সো ইনশাল্লাহ আমি এটা জলছাপটা দিব না, ভালো কথা বলছে। আমি চাই আমি সাবজেক্ট ওয়াইজ খুব সুন্দর বুক বের করবেন। আচ্ছা, আমার বই বিষয়ে কথাটা বাদ দিই, আমাদের বই বিষয়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার যে জব ইংলিশ লিটারেচার যে বইটা আছে, এই বইটা থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন কমন পড়ে গেছে। সো বইটা বাজারে থাকতেই যদি আমরা পারি আমরা কিনে ফেলবো, জব ইংলিশ লিটারেচার, লাল কালারের বই আমার একটা, ওটা নীলক্ষেতে মামুন লাইব্রেরি, তারপরে উদয়নে পাওয়া যায়, তারপরে সুমনা বুক হাউসে পাওয়া যায়, তারপরে হচ্ছে ফার্মগেটে সেলিম বুক হাউসে পাওয়া যায়, তারপরে মিরপুরের ঝর্ণা লাইব্রেরিতে পাওয়া যায়। সো এইগুলোর থেকে যদি পারা যায় বইটা নিয়ে রাখতে হবে, কারণ ওই বইটা তো খুব ভালো। আচ্ছা, এই তথ্য পাওয়ার অধিকার, এবার আমি আসি যে এই প্রশ্ন যেটা ছিল, যে এই প্রশ্ন থেকে কিছু কনফিউশন যে প্রশ্নগুলো, সেইটা যদি আমি একটু দেখি যে কনফিউশনের থেকে কোনটা কোনটা এরকম ছিল। দু একটা কোশ্চেন কনফিউশন ছিল, যেমন আসলে অনেক কোশ্চেনই কনফিউশন ছিল, সবগুলো প্রশ্ন বলতে চাচ্ছি না। যেমন যে অ্যাটেস্টেডটা কি, অ্যাটেস্টেডের বাংলা পরিভাষা কোনটি? আমরা এটা সবাই জানি যে অ্যাটেস্টেডের ইয়াটা কি। অ্যাটেস্টেড হচ্ছে যে বলা হয় না যে আমরা যখন অ্যাটেস্টেড করি, যারা ফার্স্ট ক্লাস জব করে বা ফার্স্ট ক্লাস ক্যাডার সার্ভিস থাকে বা যাদেরকে সত্যায়ন করতে হয়, তো এটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে সত্যায়িত কথাটা, এটার একটা সিলি বানিয়ে ফেলি যে সত্যায়িত, তো ওইটা আবার ঘুরিয়ে লিখতে হয় যে অ্যাটেস্টেড। সো আমরা এটা কী করি যে অ্যাটেস্টেড লিখে তারপরে সাইন করি, তারপরে এটার তারিখ দিই। তার মানে অ্যাটেস্টেড হচ্ছে সত্যায়িত, তাই না? তো এইটা ক্ষেত্রে হচ্ছে যে এটা ক্ষেত্রে কোনো কনফিউশন নাই, এটা মোটেও প্রত্যয়ন বা প্রত্যায়িত এরকম কিছু না, এটা হচ্ছে সত্যায়িত। ওকে, আনসারটা হচ্ছে ক, এটা মনে রাখতে হবে যে সত্যায়িত, অ্যাটেস্টেড। ওকে, প্রত্যায়িত এটা হচ্ছে যে সার্টিফাইড হলে সেটা হবে প্রত্যায়িত। সো এটা হচ্ছে সত্যায়িত। এই একটা কোশ্চেন দেখলাম যে বেশ কনফিউশন, অনেকেই অনেক ধরনের আনসার করেছে। আর 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 এরকম আরও যে প্রশ্নগুলো কনফিউশন ছিল, এই যে একটা প্রশ্ন ছিল এরকম, সেটা হচ্ছে যে এরকম যে বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? 1988 সাল নাকি আরেকটা কত ছিল কনফিউশন, নাকি 1998 সাল? তাহলে কোন সালে বন্যায় বেশি প্লাবিত হয়, 1998 সাল না 1988 সাল? মনে রাখতে হবে যে এই বন্যাগুলোর ক্ষেত্রে বই পুস্তকে কী লেখা আছে সেটা হচ্ছে অথেন্টিক নিউজ। মাধ্যমিক ভূগোল বা উইকিপিডিয়ার মধ্যে যেটা দেয়া আছে সেটা হচ্ছে 1998 সালের যে বন্যা ছিল সেখানে 75% বাংলাদেশের এরিয়া প্লাবিত হয়েছিল, আর 1988 সালে যে বন্যা হয়েছিল সেখানে 60% এলাকা প্লাবিত হয়েছিল। তাহলে আমরা যদি বলি যে বেশি এলাকা প্লাবিত হয়েছিল কোনটি, অবশ্যই 1998 সালে, এটা হচ্ছে সূত্র থেকে। তাহলে আনসারটা হচ্ছে 1998। আনসারটা অনেকেই আমরা 1988 দিয়েছি, বি দিয়েছি, কিন্তু আনসারটা হবে 1998। ওকে,
আর 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 কনফিউশন যা ছিল সেখান থেকে আর কি আছে, অ্যাটেস্টেড তো গেল। এরকম ইংলিশ থেকে কিছু কোশ্চেন কনফিউশন ছিল, ইংলিশ থেকে। আচ্ছা, কনফিউশন আসলে আর এগুলো তো অনেক কনফিউশন যদি কারো যদি থাকে সেটা আমি পরে বলে দিব। আমি দেখতে পাচ্ছি যে রিটেনের ক্ষেত্রে যারা পাস করবে তাদের কি করা উচিত। লিখিত পরীক্ষায় যেটা থাকে এটা আসলে অনেক কথা। এখন আমি প্রথম যারা লিখিত পরীক্ষা দিবে, অর্থাৎ যাদের পরীক্ষাটা ভালো হয়েছে, প্রিলি ভালো হয়েছে, তাদের উদ্দেশ্যে মোস্ট ভাইটাল যেটা আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে টাইম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে সময়ের সদ্ব্যবহার করা। যদি প্রিলি পাস হয় বা এরকম একটা ইয়েতে থাকে যে 98-এর উপরে আছে, যেহেতু একটু হলেও চান্স আছে, তো তারা আমার মনে হয় যে কোনোভাবেই সময় কিল না করে, একেবারেই টাইম কিল না করে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিটেনের জন্য প্রস্তুতিটার ব্যাপারে একদম ভালোভাবে নেমে যেতে হবে। বিশেষত যারা 100-র উপরে পাবে তাদের কথা বলবো যে 100 উপরে যারা আছে তাদেরকে রীতিমতোভাবে নামতে হবে। সেটা কীরকম, যে এটা সবচেয়ে যেটা ভুলটা করে ফেলে সেটা হচ্ছে রেজাল্ট কবে হবে সেজন্য ওয়েট করে। এটা আমি আপনাকে কয়েকটা গ্রুপ দেখাই। সেটা যেহেতু আমি যে বিভিন্ন কোচিংয়ে বহুদিন ক্লাস নিয়েছি, সো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে প্রথম 15 দিন তো এমনিতেই নষ্ট করে, প্রথম 15 দিন। তারপরে যেটা হয় যে বই পুস্তক বাজারের মধ্যে থাকে না, বিভিন্ন প্রকাশনী বই আসতে থাকে। তখন কি হয় যে এ বলে যে ওই প্রকাশনী একটা বই কেন, ও বলে যে ওই প্রকাশনী একটা বই কেন। তখন বাজারে দেখা যায় ওই প্রকাশনী বইটা এখনও বের হয় নাই, তখন ওই বইয়ের দোকানে এটা বলে রাখে যে ভাই বইটা বের হলেই বলবেন। এইভাবে 1 মাস সময় চলে যায় বই কেনার জন্য। তাহলে প্রথমত যে 15 দিন এমনি কিল করে যে পাস করব না পাস করব না, কাট মার্কস কত হবে, অমুক তমুক করতে করতে 15-20 দিন শেষ করে বই কিনতে 1 মাস চলে যায়। হাতে সময় থাকে মাত্র 3 মাসের মতো সময় থাকে, বা 3.5 মাস থাকে সময়। কখনো কখনো কিন্তু 2.5 মাসের মধ্যে পরীক্ষাটা হয়। সো 2.5 থেকে 3.5 মাস বা 4 মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যায়। দেখতে দেখতেই 1 মাস চলে যাবে একদম চোখের নিমিষেই। তারপরে যেটা থাকে যে মাঝখানে তো আলহামদুলিল্লাহ 2টা ঈদ আছে আমাদের। ঈদের মধ্যে যেটা হয় যে ঈদের আগের 5 দিন এবং ঈদের পরের 5 দিন এমনি শেষ, তাহলে ওখানে 10 দিন শেষ হয়ে যাবে। এইভাবে আমি দেখেছি যে প্রতিবারই রিটেন পরীক্ষার সময় এই আমাদের ঈদ পরে, ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা আমাদের উৎসব, খুশির একটা উৎসব। কিন্তু যারা বিশেষ পরীক্ষায় পাশ করবো এরকম আমাদের মানে এই পরীক্ষার সময়টা কাজে লাগাবো, তাদের জন্য মনে রাখতে হবে যে ঈদের দিন আমরা আনন্দ করব, সবই ঠিক আছে, বাট বাকি যে সময়গুলো থাকে এই সময়ের কোনো সময় নষ্ট করা ঠিক হবে না। কারণ চান্স লাইফে বারবার আসে না, এই চান্সটা যারা ভালো করে পড়বে তারাই ভালো করবে। তো রিটেনের ক্ষেত্রে মনে রাখবো যে রিটেনের ক্ষেত্রে প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন, রিটেনের বিগত সালের যত প্রশ্ন আছে, প্রথম কাজ হচ্ছে এটা পারলে কালকেই করে ফেলেন, সেটা হচ্ছে বিগত সালের সবগুলো প্রশ্নের একটা চটি বই কিনে ফেলেন। বাজারে পাওয়া যায় এই বইটা, অবশ্য আমরাও বের করে দিচ্ছি। আমাদের এখান থেকেও রিটেনের বিগত সালের প্রশ্নগুলো লেখা শেষ হয়ে গেছে, হয়তো 2-1-এর মধ্যে চলে আসবে। এটা আমাদের এখান থেকে কিনতে হবে এর কোনো মানে নাই, এটা ইচ্ছা করলে আপনি ইয়াতেও কিনতে পারেন, যে কোনো দোকান থেকে কিনতে পারেন। রিটেনের একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। প্রশ্ন ব্যাংকটা কেনার পরেই বুঝতে পারবেন যে রিটেনের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় এবং সেগুলো সম্বন্ধে আমার কতটুকু জানা আছে। সো এখন থেকে যেটা হচ্ছে যে রিটেনের ওই প্রশ্ন ব্যাংকটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাজারে তো বই পাওয়া যাবে না, যেটা করতে হবে যে এখন গত বছরের যে ডাইজেস্ট বই দেখা যাবে, কিছু কিছু বই নীলক্ষেতে পাওয়া যাবে বা পুরনো বই হিসেবে পাওয়া যাবে গত বছরের ডাইজেস্ট বইটা। সো এখন একটা ডাইজেস্ট বই গত বছরের থেকে, যেহেতু কোনো বই এই মুহূর্তে বাজারে নাই, তো একটা ডাইজেস্ট বই গত বছরে যদি পাওয়া যায় তাহলে এটা কিনে ওই যে প্রশ্নগুলো এসে গেছে প্রশ্নগুলো জাস্ট একটু চোখ বুলে যেতে হবে যে কোন কোন প্রশ্নগুলো বাংলাদেশ বিষয় বলি, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে কোন কোন প্রশ্ন আসছে, টিকাগুলো কোথা থেকে আসছে, এগুলো একটু সুন্দর করে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে যে রিটেন পরীক্ষায় মনে রাখতে হবে যে কোন কোন সাবজেক্টগুলো আপনাকে ক্যাডার করবে, কোন কোন সাবজেক্টগুলো থেকে আপনি ক্যাডার হবেন। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আপনি সবাই পুরোপুরি মার্কসটা তুলতে পারে না, কিন্তু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে ভালো ধরনের মার্কস ওঠে। ওকে, সেই সাবজেক্টগুলো হচ্ছে যেগুলোতে ভালো ধরনের মার্কস ওঠে সেগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে গণিত, যেখান থেকে পুরোপুরি নাম্বার তোলা যায়। গণিত এবং মেন্টাল এবিলিটি সবচেয়ে সহজ, মেন্টাল এবিলিটি থেকে পুরো নাম্বারটা তোলা যায়। সো ম্যাথ এবং মেন্টাল এবিলিটি এটা একটা ব্যাপার, নাম্বারটা বেশি ওঠে, কিন্তু পড়াশোনাও বেশি করতে হয়, গণিতের মধ্যে অনেক সময় দিতে হয়। নাম্বার 2 হচ্ছে সায়েন্স, বিজ্ঞান হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান হচ্ছে 60 নম্বর, আর 40 নম্বরের মধ্যে 25 হচ্ছে আইসিটি, আর 15 হচ্ছে
ইলেকট্রিক্যাল। সো ইলেকট্রিক্যাল পার্টটা বেশ ডিফিকাল্ট, ওখানে বিশেষ ওহমের সূত্র বা বিভিন্ন যন্ত্রপাতির নাম এগুলো মুখস্থ রাখতে হয়, যেটা একটু কঠিন। মুখস্থ করতে পারলে এর চেয়ে তো আর সহজ কিছু নেই, জাস্ট মুখস্থ করতে হবে এটা। আরেকটা হচ্ছে যে আইসিটির পার্টটা আমরা প্রিলিতে তো যেগুলো দেখলাম আইসিটি কী জিনিস, ল্যান ম্যান এগুলো তো থাকে, এগুলো একটু মুখস্থ করতে হবে, এইটা হচ্ছে ওই পার্টটা। আর দৈনন্দিন বিজ্ঞানে যদি 60 থাকে এইটা কিন্তু মানে কমন পাওয়া যায়, এবং এটা একটু পড়াশোনা করলে নাম্বারটা ভালো চলে আসে। আকাশ নীল দেখায় কেন, এটা অনেকবার আসে। বরফ পানিতে ভাসে কেন, তারপরে রাস্তায় স্লপ কেন ব্যবহার করা হয়, এই যে প্রশ্নগুলো, এগুলো প্রশ্নগুলো আসে, বারবার আসে, ঘুরে ফিরে আসে। হ্যাঁ, তো তখন হয় কি যে ডেইলি সায়েন্সের যে দৈনন্দিন বিজ্ঞানের যে সাইট আছে, এই সাইট থেকে কিন্তু একটু পড়াশোনা যদি করা যায়, একটু যদি গুছিয়ে দেখা যায়, অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লেই কিন্তু এখান থেকে 20% কোশ্চেন কমন থাকে, বিগত সালের প্রশ্নগুলো, এই যে দৈনন্দিন বিজ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলো। সো প্রথমেই যেটা করতে হবে যে বিগত সালে যত রিটেনের সায়েন্স থেকে প্রশ্ন আসছে, প্রথম কাজ হচ্ছে যে এই প্রশ্নগুলো আগে কভার করে নেওয়া, তাহলে 20% কোশ্চেন কিন্তু ওখান থেকে কমন পড়বে। আর বাকি যে 40% বাকি যে কোশ্চেনগুলো থাকবে, সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে যখন বই চলে আসবে বাজারে, তখন সায়েন্সের একটা বই নিয়ে, আর অথবা এখন যদি আমরা কোনো ডাইজেস্ট বই পেয়ে যাই, তাহলে এই বই থেকে সায়েন্সের যে প্রশ্নগুলো যেগুলো আছে, এই প্রশ্নগুলো প্রথম কাজ হচ্ছে যে বিগত সালে যত প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো একটু কভার করে নিতে হবে, এখন একটু পড়ে ফেলতে হবে। যদি আমরা এই কাজগুলো যদি ঠিকঠাক মতো পড়তে পারি, বা সায়েন্স থেকে যদি একটু দেখে যেতে পারি, দেখবেন যে এগুলো মানে দৈনন্দিন বিজ্ঞান খুবই সহজ। আর বাকিগুলো যেগুলো থাকে এগুলো মুখস্থ করতে হয়, এগুলো কভার করলে এখান থেকে কিন্তু 70+ মার্কস তোলা যায়, দুটো মিলে সায়েন্স থেকে। তো সায়েন্স থেকে 70+ মার্কস পাওয়া যাবে, মানে 80 চলে আসে, 85 চলে আসে, 70+ হয়ে যায়। ওইদিকে আছে ম্যাথ থেকে যেটা হয় যে ম্যাথের যে যত বেশি পরিশ্রম করতে পারবে সে তত বেশি ভালো করবে ম্যাথ থেকে। তো ম্যাথ থেকে কোনটা ইম্পর্টেন্ট, এটা বিষয়টা আরেকদিন বলবো আমি, এটা লাইভ আরও হবে। তো সেখান থেকে ম্যাথ থেকে যদি আমরা ভালো করতে পারি, ম্যাথের যে ব্যাপারটা থাকে সেখান থেকে ভালো করতে পারি। আর মেন্টাল অ্যাবিলিটি সেখানে আছে। মেন্টাল অ্যাবিলিটি আমরা প্রায়ই অবহেলা করি, যে মেন্টাল অ্যাবিলিটি যে পার্টটা থাকে এটা আমরা পড়ি না। রিটেনে মনে রাখতে হবে যে মেন্টাল অ্যাবিলিটি খুবই ভাইটাল। এই মেন্টাল অ্যাবিলিটি যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে এখান থেকে হচ্ছে 10-15 নাম্বার কম বেশি হয়ে যাবে। মাইন্ড ইট, বিশেষ ক্যাডার হওয়ার ক্ষেত্রে ভালো ক্যাডার, খারাপ ক্যাডার, বা স্ট্রং ক্যাডার, উইক ক্যাডার, এগুলো কিন্তু একটা ফ্যাক্ট। তো ভালো ক্যাডার হতে চাইলে দেখবেন এই 5 নাম্বার 10 নাম্বার এদিক ওদিক হওয়ার কারণে কারো হবে পুলিশ, কারো হবে আনসার, কারো হবে অ্যাডমিন, কারো হবে ট্যাক্স। ওকে, তো এই যে 5 নাম্বার 10 নাম্বার যে ব্যাপারটা থাকে, এই 5-10 নাম্বার আপনার যেন হাতছাড়া না হয়, অর্থাৎ যেটা কমন নাম্বার সবাই যেটা পারবে সেটা যেন মিস না হয়, এই বিষয়টা মনে রাখতে হবে। এগুলো নিয়ে আমি আবারও কথা বলবো। তাহলে যেটা হচ্ছে যে এই যে মেন্টাল অ্যাবিলিটি 50 বললাম, এটা খুবই গুরুত্ব দিয়ে সবার পড়তে হবে। তাহলে হবে কি যে 50-এর মধ্যে 45 to 49 বা ইভেন 50, 50-এ 50ই পাওয়া যাবে। সো যদি মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা 45 বা 49 বা 50 ক্যারি করতে পারি, এদিকে ম্যাথ থেকে যে থাকে 12টা অঙ্ক থাকে, সেখানে 10টা অঙ্ক করতে হয়। ম্যাথ এমন না যে বইয়ের বাইরে ম্যাথ আসতেছে, তা না, বইয়ের থেকেই দেয়। সো এই বইয়ের থেকে ম্যাথগুলো যদি বারবার চর্চা করা যায়, বারবার প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু ম্যাথ থেকে যেটা হয় যে 8টা অঙ্ক যদি পারা যায় তাহলে 80 চলে আসবে। একটা ম্যাথ হচ্ছে 5 নাম্বার করে, তাহলে 8টা যদি আমরা পারি তাহলে হচ্ছে 80 চলে আসতেছে। তো এখান থেকে যদি 80 কী বলে যে 40, 8টা পারলে হচ্ছে 40, তো 40, 9টা পারলে 45, 10টা পারলে 50, কোনো মার্কস কাটা যাবে না। সো আমরা যদি ম্যাথ থেকে 40 ক্যারি করতে পারি, মেন্টাল অ্যাবিলিটি থেকে 45 ক্যারি করতে পারি, তাহলে কিন্তু ফেলে দিয়ে হলো আমার 85 মার্কস রিটেনে ম্যাথ থেকে থাকছে। আর ওখানে আমার সায়েন্স থেকে থাকতেছে 70+। তাহলে মনে রাখতে হবে যে বিশেষ ক্যাডার হওয়ার জন্য আপনার একটা অ্যাভারেজ একটা মার্কস আছে। পাস নাম্বার হচ্ছে 50তে ক্যাডার হতে পারবেন না, এটা কনফার্ম। 55-এ আপনি ক্যাডার হতে পারবেন না। সো মনে রাখতে হবে যে আপনার ক্যাডার হওয়ার জন্য যেটা লাগবে, আমি গতকালও সেটা বলছি, সেটা হচ্ছে যে আপনার 60-র উপরে নাম্বারটা পেতে হবে যদি আপনি ক্যাডার হতে চান। তাহলে 60-র উপরে যে নাম্বার ক্যারি করতে চাই আমরা, সবগুলোতে 60 উপরে ক্যারি আমরা করতে পারবো না। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ম্যাথ থেকে, সায়েন্স থেকে এটা যদি একটু বেশি পড়ালেখা করতে পারি আমরা, এখান থেকে 60+ অনায়াসে করা যাবে। বিশেষত ম্যাথ থেকে তো আমি বললাম যে 85 ক্যারি করা যায়, সায়েন্স থেকে 70+ ক্যারি করা যায়। যদি আমি 85 ম্যাথ থেকে ক্যারি করতে পারি, আমি যেবার ক্যাডার হই ওবার কিন্তু আমার 97 ছিল ম্যাথের মধ্যে। সো 97 মানে কিন্তু এটা আমার অনেকগুলো নাম্বার কিন্তু প্লাস ছিল। ওকে, সো ওইভাবে আপনি যদি এটা ক্যারি করতে পারেন, 85 যদি ক্যারি করতে পারেন, তাহলে আপনি এখান থেকে দেখা যাচ্ছে ক্যাডার হওয়ার মার্কস থেকে 25 এগিয়ে থাকবে। আর ওদিকে আপনার সায়েন্স থেকে অনেকগুলো নাম্বার এগিয়ে থাকবে। সো এই দুটোতে আপনি অ্যাডভান্স করে থাকবেন।
যেটা আপনার বেশি মার্কস থাকবে এই মার্কসটা যে জায়গাগুলো তুমি পারেন না এই জায়গাগুলোতে আপনি সাবসিডি দিবেন। ওকে, ঠিক আছে। আমি একটু প্রশ্ন দেখে আমার মনে হচ্ছে যে আমি রিটেন নিয়ে বেশি বলে ফেলতেছি, অনেকেই বোধহয়। জুয়েল মণ্ডল বলছে টেরিফিক মিনস কি? টেরিফিক থেকে আমি গতকাল বললাম এই কথাটা। টেরিফিক খুব একটা কমন একটা ওয়ার্ড এখনকার যুগে, যে খেলাগুলো হয় বলে টেরিফিক নিউজ, বলে না, মারাত্মক নিউজ। ওকে, এই মারাত্মক মানে কি? মারাত্মক মানে খারাপ না ভালো? মারাত্মক, এটা চিন্তা করতে হবে। বলে টেরিফিক শট। ওকে, এই যে ধারাভাষ্যকার যে ভাষ্য দেয় টেরিফিক শট মানে হচ্ছে চমৎকার শট, এটাকে বলা হয় টেরিফিক। সো এই টেরিফিক মানে হচ্ছে এক্সেলেন্ট। আর বলছে স্যার বইয়ের নামটা কি? এটা ভালো কথা। বইয়ের নামটা আসলে হচ্ছে যে ওটা ছিল 12,000 প্রশ্নের সাজেশন বই। এইবার একটা সুন্দর নাম রাখবো বইটার। এটা হচ্ছে যে এটা নাম একটা ঠিক করে ফেলবো যে মাই সাজেশন, বা এটা হয়ে যাবে এবার 13,000-এর উপরে চলে যাবে প্রশ্ন। সো কিছু প্রশ্ন অ্যাড করা হচ্ছে। তো 13,000 প্রশ্নের মাই সাজেশন বই, এটার একটা নাম আমি আনুমানিক একটা সুন্দর নাম রেখে এবার একটা নাম দিয়ে দেবো, কারণ গতবার কোনো নামই রাখি নেই বইটার মধ্যে, এটা ভুল হয়ে গেছে। নাম একটা রাখা উচিত ছিল, কারণ দোকানে যে যারা কিনবে এরা বইয়ের নাম বলতে পারে না, তখন দোকানদারও সমস্যায় পড়ে যায় আর যে কিনবে তারও সমস্যা হয়ে যায়। সো একটা নাম রাখা উচিত। তো আমরা দেখি একটা ভালো একটা নাম যদি পাই তাহলে রাখবো। আমাদের বলছে যে নেক্সট সেমিনার কবে নেব? নেক্সট সেমিনার হচ্ছে আগামীকাল। আগামীকাল এটা আমি আগেও বলছি। আগামীকাল হচ্ছে যে পরিক্রমা মালিবাগ শাখায়, মালিবাগ শাখা হচ্ছে মালিবাগ মোড়েই, বিজ্ঞান কলেজের নিচতলা মালিবাগ মোড়ে। এটা আগামীকাল লিখিত সেমিনার হবে বিকেল 3টায়। আর আগামী পরশু দিন পরিক্রমা নীলক্ষেত শাখায় লিখিত সেমিনার হবে বিকেল 3টায়। এই সেমিনারগুলো আসলে আমরা ইনশাল্লাহ এখানে আমি হাতে কলমে আমরা একটু প্র্যাকটিস করবো যে ট্রান্সলেশন বা অন্যান্য সাবজেক্টগুলো কী কী আসে পরীক্ষায় না আসে, এগুলো একটু আমরা দেখব। ওখানে আসলে আমি সিলেবাসটা সবাইকে ফ্রি করে দিব, সবাইকে একটা করে সিলেবাস দিয়ে দিব, লিখিত পরীক্ষার সিলেবাস, এটা একদম ফ্রি। আর অনেকগুলো কাজ তো হবেই। যদি আমাদের পাস করার পসিবিলিটি থাকে তাহলে আমরা সেমিনার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ আগামীকাল পরশু দিন। আর 11 তারিখ একটু লিখে রাখবো ডেটটা। 11 তারিখে প্রিলি যারা এবার খারাপ করলাম, এই 41তম যাদের খারাপ, 40তম যাদের খারাপ হলো, 41তমর জন্য 11 তারিখে একটা সেমিনার হবে প্রিলির, অর্থাৎ 41তম বিসিএসে সে কীভাবে শুরু করবে, কীভাবে কোন কোন বইগুলো পড়বে, এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত কী করবে, কেন খারাপ হইলো, আর পরবর্তী সময় কী করবে, এগুলো নিয়ে প্রিলি একটা সেমিনার হবে মিরপুর শাখায়, আর একটা লিখিত সেমিনার হবে মিরপুর শাখায়। সকাল 10টা হবে প্রিলি সেমিনার, আর বিকেল 3টায় হবে লিখিত সেমিনার। এই দুটো সেমিনারে অবশ্যই আমরা 11 তারিখ মিরপুর শাখায় থাকবো। যদি আমরা লিখে রাখি ভালো হয় ইনশাল্লাহ, সেক্ষেত্রে আমরা নতুন করে শুরু করবো, 41তম দ্বারা নতুন করে শুরু করব। ওকে, আমার এটা গেল। আমি যদি আর কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ পাই তাহলে বলবো, আর সেমিনারের মধ্যে লিখিত নিতে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আবার সেই কথা বলছে নুসরাত, বলছে যে 31তমকে স্পেশাল হবে। এটা নিয়ে অনেক কথা বলছি, স্পেশাল হলে হবে, এটার কোনো অথেন্টিসিটি নাই। যদি স্পেশাল হয় তাহলে এর 1 থেকে 2 মাসের মধ্যে 42তম হবে। সো এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই যে 31তম স্পেশাল হলে পরের বছর হবে 42, এটা না। স্পেশাল মানে স্পেশাল, ওটা মূল বিশেষ না, ওটা আলাদা একটা বিশেষ। মূল বিশেষ হয়ে যাবে তখন হচ্ছে 42, অর্থাৎ যে সময়টা 41 হওয়া মূল বিশেষটা হতো ওই সময়টা 42তম বিশেষটা হবে। সো স্পেশাল বলতে আমরা ওটাকে স্পেশাল হিসেবে কাউন্ট করব। স্পেশাল হওয়ার সম্ভাবনা আছে কি নাই এটা কেউ বলতে পারবে না, এটা কোনো কিছু বলে নাই যে স্পেশাল হবে। নাইম তো বলছে কাট মার্কস কত হতে পারে? কাট মার্কস নিয়ে প্রথমে বলছি, এই ভিডিওটা একটু দেখে নেবেন। এটা কাট মার্কসটা যাদের 100 আছে, আমি মনে করি যে তাদের পসিবিলিটি আছে, মানে আমার তরফ থেকে তারা পজিটিভ। 100 থেকে প্লাস যাদের হবে তারা পজিটিভ। যদি 100, এটা হচ্ছে পিএইচসির কত হাজার পাস করাবে সেটাও কিছু রিলেটেড। যদি পিএইচসি যদি 15,000 বা 12 থেকে 15,000 পাস করায়, যদি শুধু 12,000 নেয় ক্যান্ডিডেট তাহলে 105 লাগবে, এটা আমার কাছে মনে হচ্ছে। আর যদি 12 থেকে 15,000 নেয় তাহলে 100 থেকে আমরা কাউন্ট করতে পারি। আর যদি 15,000-এর উপরে যদি পাস করায়, 16,000 17,000 যদি পাস করায় পিএইচসি বা নেয়, সেক্ষেত্রে কিন্তু 100 নিচে নামতে পারে, অর্থাৎ 96, 97, 98 এরকম ধরলেও ধরতে পারে যদি 15,000-এর উপরে নেয়। তবে মনে রাখতে হবে যে 15,000-এর উপরে নেওয়ার কথাটা সম্ভাবনাটা খুবই কম। ওকে, আমার মনে হয় বোঝাতে পেরেছি। আমি দেখি রিটেন নিয়ে তো বললাম, যদি কোনো কোশ্চেন থাকে কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, প্রিলি রিটেন যে কোনো প্রশ্ন, প্রিলি নিয়ে রিটেন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিব।
সূর্য প্রান্ত বলছে আগামীকালের মালিবাগের ক্লাসটা কি ফ্রি? ক্লাস সেমিনার টাইপের ক্লাস হবে, এটা ফ্রি, একদম ফ্রি। আগামীকালের সেমিনারটা ফ্রি। আগামী পরশুদিন লিখতে হবে, সেটাও ফ্রি। আগামী 11 তারিখে মিরপুর শাখায় যেটা হবে, একদম গোল চত্বরে যেটা আছে, প্রিলি হবে, রিটেন হবে। প্রিলি সকাল 10টায়, রিটেন বিকাল 3টায়, ওই দুটোই ফ্রি, কমপ্লিটলি ফ্রি। আচ্ছা, তারপরে আমাদের দেখি যে সার্কুলার কবে নাগাদ হতে পারে? 41তম, এটা হচ্ছে আইনুল ইসলাম বলছে। সার্কুলারটা এই বছরের শেষ নাগাদ সার্কুলার হতে পারে, আমরা একটু যদি অপেক্ষা করি। শেষ নাগাদ বলতে অতটা শেষ না, সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা চিন্তা করতে পারি সার্কুলারের কথা। সেপ্টেম্বর বা অক্টোবর এই দিকে হয়তো সার্কুলারটা হবে, 41তম। আচ্ছা, লালন শাহ বলছে যে একটু ইংরেজি সাহিত্য সম্পর্কে বলবেন। আজকে ইংরেজি সাহিত্য সম্পর্কে আর বলবো না। সাহিত্যের যে আমার বইটা আছে, জব ইংলিশ লিটারেচার, এটা একটু দেখতে পারেন, এটা ভালো আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওই যে ইংলিশে যে ক্লাসগুলো, যারা আমাদের কোচিং থেকে আমার ক্লাসগুলো করতে পারে না, তাদের জন্য যে ওয়ার্কশপটা আমি করি, এই ওয়ার্কশপটা কিন্তু টাকা দিয়ে করতে হয়, কিন্তু খুবই ভাইটাল। এই যেমন আমি লাস্ট যে ওয়ার্কশপটা নিয়েছিলাম 40তম প্রিলিমিনারি পরীক্ষার্থীর জন্য, যারা 500 টাকা দিয়ে এই ওয়ার্কশপটা করেছিল, আপনারা জানেন যে এমন কিছু কোশ্চিন ওই ওয়ার্কশপের মধ্যে আমি বলছিলাম যেটা একদম আনকমন, কোনো বইয়েই সেভাবে নাই। ওই যে দ্য ওমর খৈয়াম, যেটা আমি বলছিলাম যে ট্রান্সলেটর অফ ওমর খৈয়াম, ওইটা কী ছিল, ওই প্রশ্নটা কিন্তু আসছে, এটাকে আনকমন কোশ্চেন ছিল। অর্থাৎ ওই সেমিনার ওয়ার্কশপের মধ্যে থেকে যারা ছিল, তারা ওটা দেখেছে যে ওখানে থেকে বেশ কিছু কোশ্চেন আনকমন কিন্তু কমন পড়ে গেছে। সো ডে লং যে ওয়ার্কশপগুলো হয়, এগুলো আমি যেটা করব, সেটা এখন থেকে এই ওয়ার্কশপগুলো ফি থাকবে, বাট এই ফিটা আমরা খুব একটা দাতব্য প্রতিষ্ঠানের মতো, চ্যারিটি ফান্ডের মতো ফান্ডে আমরা এই ফিটা দিব। সো এই ক্লাসগুলো যদি করি আমরা, তাহলে একদিকে সব হবে, আর একদিকে অবশ্যই ইংলিশের জন্য একদম বেটার কিছু পাওয়া যাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো সেই নেক্সট যে ওয়ার্কশপটা হবে, সেটা হবে চট্টগ্রামে ইনশাল্লাহ 24 তারিখে আমি এটা নিব। প্লেস খোঁজা হচ্ছে, না পেলে আমাদের পরিক্রমা শাখাতেই নিব, চট্টগ্রাম পরিক্রমা শাখায় 24 তারিখে ডে লং, দিনব্যাপী ইংলিশের লিখিত ক্লাস হবে, একদিনব্যাপী। অবশ্যই এটা ফি দিয়ে করতে হবে। সো যারা চট্টগ্রামে আসি, তারা একটু আমরা এখান থেকে অ্যারেঞ্জ করে আমরা এটা গুছিয়ে নিতে পারি, যে চট্টগ্রামে আমরা অ্যারেঞ্জ করলে কীভাবে করতে পারি। এটা হচ্ছে 24 তারিখ এই মাসের চট্টগ্রামে ইংলিশ কার্নিভাল হবে, লিখিত কার্নিভাল। একদিনে ট্রান্সলেশন সব ক্লাস, রিডিং কম্প্রিহেনশন সব ক্লাস, সামারি রাইটিং এবং লেটার কীভাবে লিখতে হয়, আমি একটা লেটার লিখে দিব, ওটা থেকেই বাকি সবগুলো লিখতে পারবে, এভাবে লিখে দিব। এবং এসের সাজেশন এবং কিছু এসে দিয়ে দিব। সব মিলে টোটাল 200 নম্বরের যে ইংলিশ থাকে, একদিনে 200 নম্বরের লিখিত ক্লাস, ইংলিশ লিখিত ক্লাস, যেটা একটা রেয়ার ব্যাপার। এটা আমি চট্টগ্রামে নিব এই মাসের 24 তারিখে। ইনশাল্লাহ নেক্সট মান্থের সেকেন্ড উইকের দিকে এটা রংপুরে অথবা ঢাকায় হবে। এটা সম্পূর্ণ চ্যারিটি ফান্ডের জন্য এটা করা, একদিনের জন্য এটা থাকবে। যারা এটা অ্যাটেন্ড করবো, তারা আমি বলবো যে তারা সিম্পলি লাকি হবে এটা অ্যাটেন্ড করতে পারলে। ওকে, এটা আমরা ছড়িয়ে দেবো, মনে রাখবো ডেটটা। ওকে, আপডেট বইটা বের হবে একদম খুবই দ্রুত, অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যেই এই সাজেশন বইটা আসবে। একটু ওয়েট করতে হবে, কারণ বইটা একটু ভালো করে ফেলছে, এই জন্য আর কি। আচ্ছা, আমি দেখি আর কোনো যদি কোনো সিরিয়াস কোনো প্রশ্ন থাকে সেটা দেখি। নিগার সুলতানা লিমা বলছে 109তে কি শিওর হওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই 109তে শিওর হওয়া যাবে। 109 যদি কেউ পেয়ে থাকি আমরা, আলহামদুলিল্লাহ অনেক ভালো নাম্বার পেয়েছি। আপনি নিশ্চিত রূপে আপনি এটা প্রস্তুতি নিতে, যদি 109 আসলে পেয়ে থাকেন আপনি টিকবেন, এটা কোনো 105 পেলে আপনি টিকবেন। ওকে, এই কোশ্চেনে 105 পেলে আপনি অবশ্যই টিকবেন, কোনো হেজিটেন্ট হওয়ার দরকার নাই। জীবন যেখানে যেমন, স্যার আপনি কি 10 তারিখে জামালপুর আসবেন? আচ্ছা, 10 তারিখে হচ্ছে এই মাসের 10 তারিখে জামালপুর শাখা, ভেরি গুড কোশ্চেন। জামালপুর থেকে একজন বলছে, যারা আমরা জামালপুরে আছি এবং যারা কুমিল্লায় আছি, কুমিল্লায় অনেকেই আমার এই ক্লাসগুলো চেয়েছিল কুমিল্লার মধ্যে। আমরা আলহামদুলিল্লাহ পরিক্রমার দুটো শাখা হচ্ছে এ মাসে, একটা হচ্ছে জামালপুরে, একটা হচ্ছে কুমিল্লায়। তো দুটো শাখায় উদ্বোধন হবে এই মাসে। একটা হচ্ছে এই মাসের 10 তারিখে, 10 তারিখের জামালপুরে আমরা উদ্বোধন করব। আমি যাব ইনশাল্লাহ 10 তারিখে, শুক্রবার। আমরা যারা জামালপুরে আছি, ময়মনসিংহে আছি, তারা ইচ্ছা করলে জামালপুরে চলে আসতে পারবো। একটা বিকেল 3টার থেকে বা 2:30 থেকে আমাদের সময়টা দেওয়া আছে, বিকেল 2:30, দুপুর বেলা 2:30 থেকে এই সেমিনারটা শুরু হবে। তো এখানে প্রিলির পুরোপুরি মানে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, কী কী বই কিনতে হবে, কীভাবে পড়াশোনা করতে হবে, বাসায় কীভাবে পড়তে হবে, এই সবগুলো বিষয় নিয়ে কথা হবে উদ্বোধনী সেমিনারে। এবং জামালপুর শাখাটার ব্রাঞ্চটা অনেক সুন্দর, আমার কাছে মনে হয়েছে যে ক্লাসরুমটা অনেক সুন্দর।
তো পরিক্রমার জামালপুর শাখাটা শুরু হচ্ছে, এর অ্যাড্রেস সহ ওরা প্রচার করে দেবে জামালপুরের মধ্যে। ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে, 10 তারিখে আমরা জামালপুরে আসতেছি। আর এই মাসের 17 তারিখে পরের শুক্রবার কুমিল্লা আসতেছি। পরের শুক্রবার কুমিল্লায়, এটা হচ্ছে যে কুমিল্লা শাখা, এটা উদ্বোধন হচ্ছে পরিক্রমার কুমিল্লা শাখা। এটা খুবই গুড নিউজ যে সেইখানে আইএলটিএস ক্লাস নেন একজন জলিল সাহেব। উনি আইএলটিএসের খুবই ভালো টিচার। উনি যেটা হচ্ছে এটার ডিরেক্টর হিসাবে থাকবেন এই কুমিল্লা শাখার পিছনে। উনি অনেক পরিশ্রমী একজন মানুষ এবং খুব গোছানো একজন মানুষ আমার কাছে মনে হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এখান থেকে ঢাকার থেকেই এই দুটো শাখা ইনশাল্লাহ পরিচালিত হবে। একটা হচ্ছে কুমিল্লা 17 তারিখে, এই মাসের 17 তারিখে ওপেন হবে। যারা কুমিল্লা আছে তারা আমরা ফ্রেন্ডদেরকে এটা বলে দিব। আর 10 তারিখে জামালপুর ওপেন হবে। আর এই মাসের 24 তারিখে আমি চট্টগ্রাম আসবো। চট্টগ্রাম পরিক্রমার শাখায় আমাদের তানভীর ভাই আছে। তানভীর ভাই ইংলিশের এক কথায় জাহাজ। তারপরও সেখানে যে আমি ইংলিশের ডেলং কার্নিভাল নিব, এটা অবশ্যই ফ্রি হবে না, কারণ এটা আমাদের চ্যারিটি ফান্ড। লিখিতর যে কার্নিভাল হবে, একদিনে লিখিত কোর্স অলমোস্ট শেষ করে দিয়ে আসবো। হয়তো সামান্য কিছু বাকি থাকবে, ওইটুকু একটু নিজে দেখে নিলেই হয়ে যাবে। জাস্ট যেভাবে বলে আসবো ওইটা যে দিনব্যাপী প্র্যাকটিস করে কেউ সামনের পরীক্ষার আগ পর্যন্ত, এটাই তার কাজ হয়ে যাবে। সো বরিশালে কে যিনি বলছে কাউসার মধ্যে বরিশাল ব্রাঞ্চ খুলবে কিনা, বরিশালে কেউ যদি নেয় তাহলে সেটা খোলা হবে। এই পর্যন্ত আর কি। আর কার্নিভালটা যারা চট্টগ্রামে যারা আছি, এই কার্নিভালে আমাদেরকে হেল্প করতে হবে। চট্টগ্রামে এই প্লেসটা আমি এখনও পাইনি। 24 তারিখ ডেট ঠিক আছে, এটা হবে। যদি প্লেস ওই যে যেটা হচ্ছে মুসলিম হল, যেটা ছিল চট্টগ্রামের মুসলিম হল নাকি আপাতত বন্ধ, যে কারণে মুসলিম হলটা পাচ্ছি না। তো মুসলিম হল না পেলে ওই রকম বড় প্লেস যদি না পাই তাহলে মুশকিল হয়ে যাবে। তারপরও আমি 24 তারিখে যদি ডেট দিয়েছি, চট্টগ্রামে যাবো ইনশাল্লাহ। তো চট্টগ্রামে 24 তারিখে কোথাও যদি না পাই, আমাদের পরিক্রমার যে হল রুম আছে, পরিক্রমা হল রুমের মধ্যে এটা দিনব্যাপী কার্নিভাল হবে, ইংলিশ লিখিত কার্নিভাল হবে। তো যারা আমরা ওইদিকে আসি, যারা মনে করবো যে পরীক্ষায় পাশ করবো বা ইংলিশের ক্লাসগুলো আগেই করে রাখবো, তারা ইনশাল্লাহ অবশ্যই সেখানে জয়েন করব। এবং সেটা অবশ্যই এটা টিকিট করে করতে হবে, এটা একটা বিল থাকবে। সেই টাকাটা আমরা একটা চ্যারিটি ফান্ডের মধ্যে, খুব ভালো একটা ফান্ড করতেছি। এটার মধ্যে অলরেডি 20,000 টাকা না 25টার মধ্যে হয়ে গেছে আমাদের ফান্ড। তো আমরা 1 লাখ টাকা ফান্ড হয়ে যাবে সামনে ইনশাল্লাহ। এগুলো হয়ে গেলে আমরা যে কাজটা করতে যাচ্ছিলাম, খুব মহৎ কাজ, সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা হাতে নেব। তো আমরা এই যে ওয়ার্কশপ যেটা করবো, এটা কিন্তু কোনোভাবে মিস করবো না। এবং আমরা পারলে আমাদের ফ্রেন্ডস বা আমাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ওয়ার্কশপ সম্বন্ধে একটু আমরা প্রচার করব, কারণ এটা মহৎ কাজ। এই কাজগুলো যদি আমরা করি, সবাই আমরা এর মধ্যে যুক্ত থাকতে পারবো। আমাদের এই গ্রুপে বা এই লাইভ যারা দেখছে তারা এটা সবাই যুক্ত থাকবে এর মধ্যে। আচ্ছা, এমডি সাদ্দাম হোসেন বলছে যে স্যার প্লিজ রিটেন ইংলিশের নিয়ে একটু বলেন। লিখিত ইংলিশ নিয়ে যদি আমি বলি, লিখিত ইংলিশের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে লিখিত 200 নম্বর থাকে। এই 200 নম্বর খুবই ভাইটাল। সবচেয়ে যেটা ডেঞ্জারাস কথা সেটা হচ্ছে লিখিত পরীক্ষার যদি বাজারের যত গাইড বই আছে, সবগুলো গাইড বই যদি সাথে নিয়ে পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা হলে পাঠানো হয়, এত বড় একটা বইয়ের বস্তা নিয়ে যদি পাঠানো হয়, কোনো বই থেকে কোনো কোশ্চেন কমন পাওয়া যাবে না। সো লিখিত পরীক্ষায় এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস বিষয়। অর্থাৎ 200 নম্বর আনসার করতে হবে, সেটা হচ্ছে কমপ্লিটলি বানিয়ে কোনো কোশ্চেন কমন থাকবে না। সো যদি কোনো কোশ্চেন কমন না থাকে, আনসার করতে হচ্ছে 200 নম্বরের মধ্যে, তাহলে মুখস্থবিদ্যার কোনো লাভই নেই। এখন এই 200 কোশ্চেন থেকে আমার কি থাকে সেটা যদি চিন্তা করে একটু বেসিকটা যদি ডেভেলপ করা যায়, আর যদি টেকনিকটা শেখা যায় যে কীভাবে আনসার করতে হয়, তাহলে কিন্তু ওইটা চর্চা করলে এই 200 থেকে কিন্তু 140 ক্যারি করা সম্ভব। 120 to 140 অনায়াসে ক্যারি করা সম্ভব। আর যদি কেউ খারাপ করে ইংলিশে, তাহলে এত নিচে যাবে যে সে তার ক্যাডার হওয়াটা মুশকিল হয়ে যাবে, বা মানে 60 বা 65 বা 70-তে নেমে যাবে এবং কোনো ক্ষেত্রে ফেলও করবে। তো রিটেনের 200 মধ্যে যেটা থাকে, প্রথম কথা হচ্ছে যে একটা বড় কম্প্রিহেনশন থাকে, রিডিং কম্প্রিহেনশন যেটা আমরা বলি, বড় একটা কম্প্রিহেনশন থাকে যেটা ইংলিশে থাকে। ওইটা পুরোটা পড়ার পরে ওখান থেকে 4টা কোশ্চেন থাকে। ওখান থেকে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে 10টা প্রশ্ন থাকবে। এই 10টা প্রশ্নের প্রত্যেকটা 3 নাম্বার করে, 10টা প্রশ্নে 30 নাম্বার থাকবে, অর্থাৎ শর্ট আনসার। ওই ইনফরমেটিভ থাকবে ওই কোশ্চেনগুলো। একটা প্রশ্ন করবে, সেখান থেকে ওই প্যাসেজ থেকে আনসারটা বের করতে হবে। এখন রিডিং পড়ে যদি বুঝতে না পারি, তাহলে আনসারগুলো করা তো মুশকিল হবে। সো এটা 10টা। তারপরে ওখানে থাকবে 30 নাম্বার একটা গ্রামারের প্রশ্ন থাকবে, কিন্তু বেশিরভাগই থাকবে নাম থাকবে গ্রামার, কিন্তু বেশিরভাগই থাকবে ভোকাবুলারি টাইপের। অর্থাৎ ওখানে সেন্টেন্সের মধ্যে কোন লাইনের কোন শব্দটা মানে কি, ওই লাইনটা পড়ে আপনাকে বুঝতে হবে। যেমন আমরা দেখলাম যে টেরিফিক শব্দটা মানে কি, টেরিফিক কিন্তু আমরা সেন্টেন্সে বসালে বুঝতে পারি যেটা কী মিন করছে। তো ওভাবে আমরা ওইখান থেকে গ্রামার যে 30 থাকে, এই 30 কিন্তু
পারা সম্ভব, যদি ওই আমরা প্যাসেজটা পড়ে বুঝতে পারি তাহলে গ্রামার 30 পারা সম্ভব হবে। গেল 60, তারপর ওখান থেকে আরও 40 থাকবে, অর্থাৎ কম্প্রিহেনশন থেকে 100 নাম্বার থাকবে। বাকি 40-র মধ্যে থেকে একটা সামারি লিখতে হবে। ওই কম্প্রিহেনশন অনেক বড় একটা কম্প্রিহেনশন থাকবে, সেটাকে সংক্ষিপ্ত করে একটা সামারি লিখতে হবে। সামারিতে হচ্ছে 20 নাম্বার। মনে রাখতে হবে যে একটা বড় প্যাসেজকে ছোটো করে লিখবো, এরকম ইংলিশে যদি কিছুটা দক্ষতা না থাকে তাহলে কিন্তু এটা মুশকিল হয়ে যাবে। সো সামারি লেখার ক্ষেত্রে একটু প্র্যাকটিস করতে হবে, এখানে 20 নাম্বার থাকবে। আর একটা হচ্ছে ওই কম্প্রিহেনশন থেকেই একটা চিঠি লিখতে হবে এডিটরের কাছে, এটা বলা হয় এডিটোরিয়াল লেটার। এইটা খুব সহজ, এইটা যদি একটা লিখে দেওয়া যায়, আপনাকে আমি লিখে দিব, ওইটাই মুখস্থ করে লিখে দিলেই হবে। ওখানে জাস্ট যেটা পরীক্ষায় যে টপিকের উপরে আসবে ওই টপিকটা একটু চেঞ্জ করে দিতে হবে, তাহলে এটা হওয়া যায়। 12, 13 এখান থেকে পাওয়া যায়। সব মিলে এই রিডিং কম্প্রিহেনশন হচ্ছে 100 নম্বর। আর বাকি যে 100 নম্বর থাকে, এখানে 50 নম্বরে একটা রচনা লিখতে হবে ইংলিশের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি, আমি যেটা বলি সেটা হচ্ছে যে 4-5টা রচনা মুখস্থ করার কথা বলি। মুখস্থ করলে সুবিধা হয় কি যে এটা যে কোনো রচনা আসলে লেখা যায়, এটা নিয়ে মজা করে অনেক কথা বলি, আরেকদিন বলবো। আর বাকি যে 50 থাকে, এই 50 হচ্ছে ট্রান্সলেশন। সবচেয়ে ভাইটাল হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন যেটা থাকে যে এখানে 25 থাকে ইংলিশ থেকে বাংলা, আর বাংলা থেকে ইংলিশ থেকে 25, এই 50। ট্রান্সলেশন মনে করতে হবে, আমরা যেটা করি যে প্রথম সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স বা মাঝখানে কিছু সেন্টেন্স পারি, অনেকগুলো সেন্টেন্স পারি না, সেগুলো আমরা ডট ডট দিয়ে যাই। এটা হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশন। যদি আমরা কোনো সেন্টেন্স না পারি বা না লিখি বা ডট ডট দিয়ে যাই, তাহলে একদম 0 পেয়ে যাব, কোনো মার্কস পাবো না। এরকম দুটোর ক্ষেত্রেই। তার মানে 50-এর মধ্যে যদি আমরা একটু ভালো করি তাহলে এখান থেকে 40, 45 ক্যারি করা সম্ভব। আর যদি খারাপ করি তাহলে আমরা 0 পেয়ে যাব। সো ভেরি কেয়ারফুল ট্রান্সলেশন নিয়ে। সো এই জন্য রিটেনের এই ইংলিশটা এমন একটা ভাইটাল পার্ট যে এটাকে ভালো করলে 100-এর উপরে পাওয়া যাবে, খারাপ করলে অনেক নিচে চলে যাবে। ইংলিশে খারাপ হলে কোনোভাবেই কাটার হওয়া যাবে না, এটা হচ্ছে মূল কথা। সো বন্ধুরা, আমি অনেকক্ষণ কথা বললাম, ভেরি টায়ার্ড, আর ভালো লাগছে না। আমি এখন একটু 2-1টা প্রশ্ন যদি দেখি শেষ করে দেবো, 2 মিনিট, লাস্ট 2 মিনিটস। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা এটা দেখে শেষ করে দিই। ইনশাল্লাহ আবার লাইভে আসবো আগামী 7 তারিখের দিকে, ইনশাল্লাহ আসবো। 7 তারিখে আমরা সবাই থাকবো। 41তম নিয়ে আমরা শুরু করবো 7 তারিখে, মহা আনন্দে 41তম শুরু হবে। সো ওকে, আমি একটু দেখি যদি কোনো প্রশ্ন, ভালো কোনো প্রশ্ন থাকে। ফাইজা ফারজানা বোধহয় জামালপুর থেকে বলছে জামালপুরের ব্রাঞ্চের লোকেশনটা জানতে চাই। আমি লোকেশনটা নিজেও জানি না, জামালপুর আমি কখনো যাই নাই, এবার আমি প্রথমবার যাব। জামালপুরে হয়তো মোড়ের দিকেই দেখবেন যে ওখানে অনেক পোস্টার থাকবে, সেখানে একটু দেখলেই হবে। অবশ্যই মাইকিং টাইকিং করবে, জানতে পারবেন যে কোথায় হবে। মোড়ের মধ্যেই, ভালো প্লেস। আর ক্লাসরুমটা আমাকে ছবি দিয়েছিল, ক্লাসরুমটা অনেক ভালো লাগছে আমার, অনেক বড় এবং অনেক সুন্দর ক্লাসরুম, ভালো লাগছে আমার। তো জামালপুরে যাব 10 তারিখে এ মাসের, আর কুমিল্লা যাব ইনশাল্লাহ 17 তারিখে। তো যারা কুমিল্লা আছে তারা একটা বলবো। আর 24 তারিখ যাবো চিটাগাঙে। তো আমরা এই শাখাগুলো আমার একটা ঘোরাও হবে বেশ ভালো করে, যারা ওই এলাকায় আছে তাদের সাথে আমার দেখা হবে। আচ্ছা, আরও যদি কোনো প্রশ্ন থাকে, এই যে কি বলছে মৃন্ময়ী শিশির, রিটেন নাম্বার কি প্রতি সাবজেক্টে নির্দিষ্ট থাকবে? রিটেন নাম্বারটা প্রতি নির্দিষ্ট থাকবে, ঠিক এটা বুঝতে পারতেছি না প্রশ্নটা। প্রতি সাবজেক্টের রিটার্ন যেটা থাকে, নির্দিষ্ট বলতে কি নির্দিষ্ট নাই, গড়ে পাস করতে হবে, বুঝতে পারছি, গড়ে পাস করতে হবে রিটেন পরীক্ষায়। গড়ে পাস নাম্বার হচ্ছে 50 পেলে এটা কাটার হওয়া যাবে না। আমি বলছি যে এটা 60-র উপরে নাম্বার যেন গড়ে থাকে, একটা মধ্যে কম থাকতে পারে, একটা বেশি থাকতে পারে, ইট ইজ অ্যান ফ্যাক্ট, বাট ফ্যাক্ট হচ্ছে যে এটা 60-র উপরে থাকতে হবে গড়ে। 65 টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। 65 যদি কেউ ক্যারি করতে পারি তাহলে ফার্স্ট চয়েস অবশ্যই পাবো। আর ফার্স্ট চয়েস কী জিনিস, ফার্স্ট চয়েস পাওয়াটা কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে তো অনেকবার কথা বলেছি। আচ্ছা, আর কি আছে, রিটেন কি সাবজেক্টের উপর হয় প্লিজ বলবেন। রিটেন কি সাবজেক্ট উপরে হয়, আমি কথাটা বুঝি নেই ভাই। বিল্লাল হোসেন, থ্যাঙ্কস। মেঘলা আকাশ বলছে যে সারাদিন ওয়েট করি স্যার এই লাইভের জন্য, যখন শুনি লাইভে আসবে না, আসবে স্যার, বাট আমরা একটা কোয়েশ্চেনের আনসার তো স্যার দেয় না, এই দুঃখ কই রাখবো। আচ্ছা, মেঘলা আকাশ বলছে যে আমি কোনো প্রশ্ন উত্তর দিই না। মেঘলা আকাশের লাকিলি পেয়ে গেছি প্রশ্নগুলো, কিছু প্রশ্ন তো পেয়ে যাওয়া যায়। তো মেঘলা আকাশের প্রশ্নটা পেলাম না। সো মেঘলা আকাশের প্রতি অসম্ভব ভালোবাসা। ইনফ্যাক্ট যারা আমরা যুক্ত আছি এখনও, এই যে 200-র অনেক উপরে আমরা এখনও যুক্ত আছি, যারাই যুক্ত আছি এই অপ্রয়োজনীয় কথাগুলো বলছি, সেগুলো যারা শুনছি, সময় নষ্ট করে শুনছি, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আসলে এই লাইভে যারা যুক্ত থাকে, এটা বলতে পারেন যে আমাকে অনেকখানি ইন্সপায়ার্ড করেছেন। এটা হচ্ছে যে আমার ভালো লাগতেছে।
আমার অন্য সারাদিনে যে কাজগুলো থাকে সেই কাজের ফাঁকে আমি যে মাঝে মাঝে লাইভ নেই, এই লাইভটা আমাকে একটা আলাদা রকম আনন্দ দেয়। তো এটার ক্ষেত্রে আমার ভালো লাগে। আর সবার সাথে থাকতে পেরেও ভালো লাগছে। এই যে আমি বিভিন্ন জায়গায় এখন ট্যুর করব, মুভ করব, এটা একটা মহৎ একটা কাজ নিয়ে আমি এগুলো করব ইনশাল্লাহ। তো সেগুলোর ক্ষেত্রে আমরা যারা বাইরে আছি, ঢাকার বাইরে আছি, যারা আমার লাইভগুলো শুনছি, তারা আমাকে একটু কোঅপারেট করতে হবে, যাতে করে আমরা আসলে বেঁচে থাকা মানে কি, যে বেঁচে থাকলে তো একদিন মারা যাব আমরা, খুবই শর্ট টাইমের জন্য আমরা আছি, যখন তখন মারা যাব। সো এই বেঁচে থাকাকালীন সময় আমরা যদি ছোটো ছোটো কিছু ভালো কাজ করে যেতে পারি, আমার মনে হয় যে এটা খুব ভালো একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এবং এটা করা উচিত, প্রত্যেকের এটা করা উচিত। সো যার যার তরফ থেকে তারা আমরা করবো ইনশাল্লাহ। আর আমরা যেটা করতে চাচ্ছি, এটা আমরা যদি সহযোগিতা করি সবাই মিলে, তাহলে কাজটা ভালো করে করা যাবে। হতে পারে খুব ক্ষুদ্র একটা কাজ, হতে পারে কোনো বেনিফিট নেই এই কাজের মধ্যে, কিন্তু তারপরে এই কাজটা আমরা সবাই মিলে চেষ্টা করব করার জন্য। যে প্রজেক্টটা করছি, যেমন চিটাগাঙে যে কাজটা করব, ক্লাসটা নিব, আমি চাবো যে চিটাগাঙে যারা আছি তার প্রত্যেকেই আমার এই যে কার্নিভাল যেটা হবে, ওয়ার্কশপ যেটা হবে, তার প্রত্যেকে এটা হেল্প করবে এবং প্রত্যেকে সেটা অর্গানাইজ করবে। এটা আমার সবার প্রতি এটা চাওয়া থাকবে। ওকে, থ্যাঙ্কস মেঘলা আকাশ। বৃষ্টি অমি আছে, বৃষ্টি অনি, সালমা জামান। লাইভ ক্লাস চাই বলছে, লাইভ ক্লাস চাই। লাইভ ক্লাস কোনটার উপরে নিব, প্রিলিম রিটার্ন? ওকে, সামনে লাইভ ক্লাস ফ্রি সময় নিব ইনশাল্লাহ। শ্রী শর্মা বলছে স্যার রংপুরে কবে আসবেন? রংপুরে, শর্মাকে বলছি, রংপুরে আপনাদের একটা গ্রুপ করে একটা অ্যারেঞ্জ করতে হবে। রংপুরে পরিক্রমার কোনো শাখা নাই, সো সেক্ষেত্রে যদি কেউ অ্যারেঞ্জ করে আমি সেখানে যাব। যে আমাদের যে কার্নিভাল যেটা থাকবে ইংলিশের, যদি বলে প্রিলির সারাদিন ক্লাস নেওয়ার জন্য, আমি প্রিলির সারাদিন গুছিয়ে দিয়ে আসবো ইংলিশ ক্লাসগুলো। যদি বলে যে রিটেনের সারাদিন ক্লাস নেওয়ার জন্য, রিটেনের ক্লাসগুলো আমি গুছিয়ে দিয়ে আসবো। কিন্তু এটা ফ্রি থাকবে, এই ফিটা আমরা একটা চ্যারিটি ফান্ডে এটা আমরা রাখবো। এই চ্যারিটি ফান্ডটা আমরাই চালাবো, এটা অন্য কেউ চালাবে না। আমরাই বাছাই করে মানুষজনকে কাজে ধরিয়ে দিব এবং তাদেরকে এককালীন টাকা দিয়ে তাদেরকে একটা কর্মসংস্থান করে দিব। এটা আমাদের এই যে লাইভ যারা দেখছি এদের তরফ থেকে কাজগুলো হবে। রংপুর থেকে যদি কেউ উদ্যোগিনী হয় তারা একটু আমার সাথে যোগাযোগ করলে আমি রংপুরেও একটা সেমিনার ইনশাল্লাহ, সেমিনার মানে এই দিনব্যাপী ক্লাসে একটা ব্যবস্থা নেব। আচ্ছা, আর কে আছে? জেনারেল ক্যাডার হবার পর কি মেডিকেল স্টাডি এর জন্য পোস্ট গ্রাজুয়েশন ছুটি কি নেওয়া যাবে? শিক্ষা ছুটি কি নেওয়া যায়? হ্যাঁ, ক্যাডার হওয়ার পরে অনেক ছুটি পাওয়া যায়, শিক্ষা ছুটি পাওয়া যায়। শিক্ষা ছুটি নিয়ে আপনি আমেরিকায় পড়াশোনা করতে পারবেন, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে পারবেন, বিভিন্ন দেশে পড়াশোনা করতে পারবেন। এটা দারুণ সুযোগ। ক্যাডার হওয়ার পরে নানান সুযোগ। ক্যাডারটাকে হলে দেখবেন যে কত ধরনের সুযোগ এখানে আছে। গভর্নমেন্ট আপনাকে উজাড় করে দিচ্ছে, সরকার আপনাকে উজাড় করে দিচ্ছে। শুধু একটা কাজ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেন সততা থেকে বিচ্যুত না হন, আপনি যেন সৎ থাকেন। এই সততা হচ্ছে মূল জিনিস। গভর্নমেন্ট শুধু আপনার সততা চাচ্ছে, সরকার শুধু আপনার সততা চাচ্ছে, সৎভাবে কাজ করতে চাচ্ছে, বাকি গভর্নমেন্ট আপনাকে উজাড় করে দিচ্ছে, আপনার বাড়ি গাড়ি সম্মান সব দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যেটা হচ্ছে যে সৎ থেকে কাজগুলো করতে হবে, এটা মনে রাখতে হবে ক্যাডার সার্ভিসে। আচ্ছা, নেক্সট লাইভ হবে 7 তারিখ ইনশাল্লাহ। রাজশাহীতে বলছে কবে আসবো? আচ্ছা, রাজশাহীতে বলছে তারেক, বলছে রাজশাহীতে কবে আসবো। রাজশাহীতে আমাদের আরও অনেকে আছে। রাজশাহীতে এরকম একটা কার্নিভাল অ্যারেঞ্জ করলে রাজশাহীতে আমি কার্নিভালটা নিতে আসবো ইনশাল্লাহ। কিন্তু টিকিট সিস্টেম থাকবে, ফ্রি কোথাও কার্নিভাল নেওয়া হবে না, প্রত্যেকটা জায়গায় টিকিট সিস্টেম থাকবে। যারা যেখান থেকে অ্যারেঞ্জ করতে চায় তারা অ্যারেঞ্জ করে আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমি নিব। এই একটা ফান্ড আমরা করতে চাচ্ছি ইনশাল্লাহ, ফান্ড থেকে আমরা অনেককেই হেল্প করতে পারবো। এই হেল্পে সবাই আমরা এটা অংশীদার হব যারা আমরা এখানে গ্রুপে আছি। বাট প্রত্যেকটা জায়গা থেকে উদ্যোগী হতে হবে, যার যার জায়গা থেকে, কারণ আমি এখান থেকে রাজশাহীতে কিছুটা করতে পারবো না। তো তারেককে ধন্যবাদ। অধরা তাবাসুম আছে স্যার, উত্তরায় ইনশাল্লাহ সামনে নেওয়া হবে। আচ্ছা, এটা প্রশ্ন করছে অনেকগুলো। স্যার 41st এর সার্কুলার কবে দিতে পারে? বিশাল প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন দিয়েছে আমাদেরকে। BM তারিকুল ইসলাম, 31তম সার্কুলার আমি তো বললাম সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে হতে পারে, এদিকে হতে পারে, মানে এই বছর শেষের দিকেই হতে পারে। তারপরে তো 4 মাস 5 মাস থাকবে, অর্থাৎ এখন থেকে কিন্তু পারফেক্ট টাইম 31তম শুরু করার জন্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সাইফুল খান রাজীব, শুভকামনা, থ্যাংক ইউ। আব্দুল বাড়ি আছে আমাদের। রিটেন কত মার্কে হয়? এটা খুব সোজা কোশ্চিন। জিয়াউল শেখ আছে। ওকে, কাটমার্কস কতটা বলছি, লাইভ ভিডিও দেখে নেবেন। অনেকক্ষণ থাকলাম আজকে। রাজশাহীতে ইংরেজি ক্লাসটা নেওয়া যায় কি প্লিজ? লিঙ্কন স্বপ্ন বলছে। ওকে, যারা আগে অ্যারেঞ্জ করবে আমি সেখানেই এই কার্নিভালটা নিব। রাজশাহীতে হলে রাজশাহী, বরিশাল হলে বরিশাল, খুলনা হলে খুলনা। যারা বেশি আগে অ্যারেঞ্জ করবে সেখানে মাসে একটা করে আমি কার্নিভাল নিব প্রতিটা বিভাগীয় শহরে।
এবং এখান থেকে ফ্রি থাকবে না, এটা 500 টাকা অ্যাটলিস্ট টিকিট থাকবে সারাদিনব্যাপী ক্লাসের জন্য। যতগুলো শিট বা নোট লাগবে এগুলো আমি দিয়ে দিব, এগুলো থাকবে ফ্রি। শিট নোটস এগুলো ফ্রি থাকবে, ক্লাসটা সম্পূর্ণ থাকবে। এইটা সম্পূর্ণ মিলে একদিনের জন্য 500 টাকা অন্ততপক্ষে টিকিট থাকবে। এই টাকাটা আমরা একটা সুন্দর চ্যারিটি ফান্ড করেছি, সেখানে আমরা এই টাকাটা জড়ো করব। সো এটার জন্য আমরা যে বিভাগই হোক অ্যারেঞ্জ করলে আমি সেখানে আসবো। সো নিজ থেকে এখানে অ্যারেঞ্জ করতে হবে, আমি দেখবো যে এরকম উদ্যোগী আমরা কারা কারা আছি। থ্যাঙ্কস, অনেকেই যুক্ত ছিল। আমি আজকে লাইভটা ক্লোজ করতে যাচ্ছি। তো ফাইনালি আমি যেটা বলবো শেষ করার আগে, সেটা হচ্ছে যে যারা আমরা এবার পরীক্ষা দিলাম, 40তম পরীক্ষা দিলাম, তাদের অনেকেরই পরীক্ষাটা খারাপ হয়েছে, ভালো হয়নি। এখানে মনে রাখতে হবে, আমি প্রথমে বলেছি যে ভালো খারাপ এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, এটা শুধু পড়ার উপরে ডিপেন্ড করে না। আর এখানে খারাপ হলে সে মেধাবী নয়, এটা মোটেও না। কারণ এখানে মেধাবী বা মেধাবী নয়, কে মেধাবী নয়, এটা জাজ করার মতো কোনো সুযোগ নাই। অর্থাৎ এখান থেকে পরীক্ষা খারাপ হওয়া মানে আপনি মেধাবী নন, এটা কোনোভাবেই সত্য কথা না। আর এখানে আপনি প্রিলিমিনারিতে পাশ করলে আপনি মেধাবী, এটাও সত্যি কথা না। সে যাই হোক, এখানে হচ্ছে কি যে প্রশ্নগুলো মনে রাখা এবং একটু গুছিয়ে পড়া, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আমি মূল যে কথাটা বললাম যে যারা এবার আমরা খারাপ করলাম তারা বা খারাপ করব এরকম মনে হচ্ছে, তারা মোটেও হতাশ হব না। তারা দ্বিগুণ উৎসাহে এবং উদ্যম নিয়ে পরবর্তী বিশেষের জন্য চেষ্টা করতে হবে। বিকজ এছাড়া অপশন তো খুব বেশি নেই, অন্যান্য কাজের পাশে বিশেষটা যেন মাথায় থাকে। অর্থাৎ এইবার যে প্রিপারেশন থাকলো এটা যদি আমরা যুক্ত করতে পারি পরের বিশেষের জন্য, তাহলে কিন্তু পরের বিশেষে কিন্তু ভালো করা অবশ্যই সম্ভব। আর যদি এখন থেকে সব ভুলে যাই পরীক্ষার্থী, সো ওকে, এটা হচ্ছে পরামর্শ থাকলো যে আমরা এখন থেকে চেষ্টা করব 1 বছর আগের থেকেই বা এই 8 মাস 9 মাস যেইটুকু সময় আছে এখান থেকে চেষ্টা করবো যাতে করে আমরা পরেরটাতে ভালো করি। আর 41তম স্পেশাল হলে তারপরের 1 মাস বা 2 মাসের মধ্যেই 42তম হবে। স্পেশাল মানে হচ্ছে আলাদা বিসিএস, এটা মূল বিসিএস কিন্তু পড়বে না, জেনারেল বিসিএসটা তার সময় মতোই হবে। সো 41তম স্পেশাল হলো কি হলো না এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। তাহলে 41-এর জন্য প্রস্তুতি শুরু করে দিই। এটা স্পেশাল হতেও পারে, নাও পারে, হলেও সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই। 42 তার যত মানে বিশেষ যে সময় হওয়ার কথা সে সময়ই হবে। এটা গেল। আর যারা আমরা রিটেন পরীক্ষা দিব, যারা পরীক্ষাটা ভালো করেছি বলে মনে করছি, তারা একদিন সময় কিল করবো আমরা, করা যাবে না। টাইমটা টোটালি একেবারে কাজে লাগিয়ে আমরা আগামীকাল থেকেই আমি যে বললাম প্রশ্ন ব্যাংক কিনে আর যে টুকটাক প্রতিদিন ইংলিশ লিখতে হবে, ইংলিশটা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাকিগুলোর মধ্যে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, সায়েন্স এগুলো যা যা বললাম এগুলোটা গুরুত্ব দিতে হবে। আমি সামনে আবার লাইভ আসবো, রিটেনের জন্য আলাদা লাইভ আসবো। রিটেনে কীভাবে বড় বড় সেন্টেন্স ট্রান্সলেট করতে হয় এগুলো টেকনিক শেখাবো। আর আগামীকাল ইনশাল্লাহ আমার তো সেমিনার থাকবে মালিবাগ শাখায়, এখানে কিছু কথা বলবো। আর পরশুদিন থাকবে নীলক্ষেত শাখায় 3টার সময়, সেটা করবো। আর 11 তারিখে 11 মে খুবই ভাইটাল, এটা হচ্ছে মিরপুর 10 নম্বরের যে শাখাটা আমাদের আছে, এটা হচ্ছে আমাদের হেড অফিস মিরপুর 10 নম্বরে। হেড অফিসের মধ্যে এটার একটা সকাল 10টা হচ্ছে প্রিলি সেমিনার থাকবে এবং বিকেল 3টা হচ্ছে লিখিত সেমিনার থাকবে। আমরা যারা প্রিলি দিব বা এবার যারা খারাপ করলাম তারা কেন খারাপ করলাম, কীভাবে পরবর্তী সময় কী করতে হবে সেটা আমি 10টার সময় বলবো। আর বিকেল 3টার সময় রিটেন নিয়ে কীভাবে রিটেনে পড়াশোনা করতে হয়, কীভাবে কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। তো সে নাগাদ আমরা যারা যুক্ত ছিলাম তারা সবাই ভালো থাকবো। আর শেষ অ্যানাউন্সমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে সবগুলো বিভাগীয় শহরে আমাদের প্রজেক্ট ইংলিশ যে ওয়ার্কশপ, ইংলিশ কার্নিভাল, সেটা প্রিলি সারাদিন হতে পারে ইংলিশের, রিটেনের সারাদিন ইংলিশ হতে পারে। এটা আমরা যে জায়গা থেকে যে অ্যারেঞ্জ করব তাদের ওই জায়গাতে আমি যাব, যে প্রতি মাসে একদিন করে বিভিন্ন শাখায় যে বিভিন্ন বিভাগীয় শহরে যে এই ক্লাসগুলো নিব। বাট অ্যারেঞ্জ করতে হবে আমাদের এই গ্রুপে যারা যুক্ত আছে তাদেরকেই, অর্থাৎ আমরাই যুক্ত করব। আর তাদের সবার একটা শুভকামনা জানিয়ে আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি। যারা এখনও যুক্ত আছে আমি খুবই অবাক হচ্ছি যে আমি এই যে আনইম্পর্টেন্ট কথা বলতেছি, একদম আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলতেছি, সেই কথাগুলোর পিছনেও যারা যুক্ত আছে এদের মানে এদের প্রতি কৃতজ্ঞতা না জেনে কোনো উপায় নেই। সবার মানে শুভকামনা এবং ভবিষ্যতে একটা খুব ভালো ভবিষ্যৎ কামনা করে এবং পরবর্তী যে সময়গুলো আছে সেই সুন্দর সময়গুলো কামনা করে। আর যাদের খারাপ হলো তাদের যেন মনে কষ্ট একদম না থাকে, মানে ডাবল মনোযোগ দিয়ে এবং ডাবল আনন্দ নিয়ে যেন আমরা পরবর্তী কাজগুলো করতে পারি, প্রতিটা কাজ যেন আনন্দের সাথে করতে পারি। যাদের খারাপ হলো তাদেরকেই বলছি আমি যে প্রতিটা কাজ যেন আনন্দের সাথে করতে পারি, ফুর্তিতে করতে পারি, এরকম যেন মানসিকতা আমাদের থাকে। এইটা জানিয়ে আমার লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, টাটা।